হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। তোরা যতদিনই থাকিস না কেন, ওরা তো আমার কাছে বাচ্চা, আর বাচ্চাদের সামনে সিংহ তো আসতেই পারে। আমি কথাকার কে হতে যাব কেন রে? আমি হলাম বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রকস্টার, দ্য শ্যাডো কিং MK, যার কথা শুনলে সব বড় বড় মাফিয়াদের বুকে ভয় লেগে যায়, যার নাম শুনলে সবাই ভয়ে বাড়িতে লুকিয়ে পড়ে, যার আবির্ভাবে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। সকালে মাহিম ঘুমিয়েছিল। এমন সময় ডুপ্লিকেট চাবিতে দরজা খুলে ভিতরে বৃষ্টি প্রবেশ করলো। রুমে প্রবেশ করে দেখলো যে মাহিম ঘুমিয়ে আছে। ঘুমন্ত চেহারায় মাহিমকে এতটা নিষ্পাপ লাগছে যে বৃষ্টি তার দিকে একইভাবে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে থাকতেই কখন যে মাহিম উঠে পড়েছে সেটা তার খেয়ালই নেই। সে উঠে দেখলো যে তার রুমে বৃষ্টি দাঁড়িয়ে আছে এবং তার দিকে একইভাবে তাকিয়ে আছে। মাহিম তাকে কি বলবে সেটাও বুঝতে পারল না, কিন্তু এভাবে আর কত সময় থাকা যায়, তাই মাহিম বলে ফেল, ম্যাম, আপনি কখন এসেছেন? আমাকে এসে তো ডাকতে পারতেন। মাহিমের কথা শুনে বৃষ্টির ধ্যান ভাঙল। এরপর সে অন্যদিকে তাকিয়ে নিজেকে সামলে নিল। সেটার প্রয়োজন মনে করি না, কিন্তু তুই কাল এত রাতে বাড়ির বাইরে কেন ছিলি? আর তোর যে একটুর জন্য ক্ষতি হয়নি। আপনি কিভাবে জানলেন? আমি কিভাবে জানলাম সেটা বড় ফ্যাক্ট নয়, কিন্তু তুই এত রাতে বাড়িতে ফিরবি কেন? তোকে বলেছিলাম না কাজে গেলে তাড়াতাড়ি ফিরবি? আমার কথা শুনিসনি কেন? আসলে কালকে রেস্টুরেন্টে স্পেশাল কিছু গেস্ট এসেছিল, এই জন্য লেট হয়ে গেছে। রাখ তোর স্পেশাল গেস্ট। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার। কিছু বলতে কেউ বৃষ্টি থেমে গেল। আচ্ছা, তুই রেডি হয়ে নিস। তুই এখন আমার সাথে বের হবি, এক জায়গায় আমার সাথে যাবি। কোথায় যাব ম্যাম? আমি যেখানে যাব তুইও সেখানে যাবি। আমি যদি তোকে জাহান্নামে নিয়ে যাই তাহলে সেখানেই যাবি তুই। কিন্তু আমার তো ভার্সিটি আছে, ক্লাসে যেতে হবে তো। রাখ তোর ক্লাস, আমি যা বলবো সেটাই করবি তুই। আর একটা কথা বললে কিন্তু বন্দুক দিয়ে তোর মাথায় খুলি উড়িয়ে দিব। মাহিম ভয় পেয়ে বৃষ্টিকে আর কিছু বলল না। ফ্রেশ হয়ে এসে বৃষ্টির আনা ব্রেকফাস্ট দুজনে খেয়ে নিল। এরপর সেই রুম থেকে বের হয়ে কোথাও যেন চলে গেল। এরপর, আপনি বৃষ্টিকে কিছু বলছেন না কেন? দিন দিন আমাদের কাটা হয়ে দাঁড়াচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন না। আমি তো সব বুঝতে পারছি, কিন্তু কি করব? সে যে আমার মেয়ে, আমি তাকে তো কোনোভাবে কিছু করতে পারবো না। আপনি যদি কিছু করতে না পারেন তাহলে আমাকে বলেন, আমি করে ফেলছি। আমার তো আর তাকে সহ্য হচ্ছে না, ওর জন্য আমার কোটি কোটি টাকা লস হচ্ছে। সবুর করো আকাশ, কাটা যদি খুব বড় হয়ে যায় তাহলে সেটা কাটতে বেশি সময় লাগবে না আমার। কিন্তু তুই আজ গিয়ে ভার্সিটিতে ঘোষণা করে দিবি তোর বদলে এই সভাপতি এবং ছাত্রলীগ নেতা হবে মাফিয়া কুইন বৃষ্টি। ঠিক আছে বাবা। রোলেক্স গ্যাংয়ের লিডার আরকে মাস্ক পরে এসে বসে আছে এবং তার সামনে বসে আছে কন্ট্রাক্ট কিলার শুটার জেমস। জেমস একজন শার্প শুটার। কয়েক কিলোমিটার দূর থেকে কোনো একজনকে টার্গেট করে গুলি করে মেরে ফেলতে পারে, এমনভাবে অনেকের কন্ট্যাক্ট নিয়ে সে কিল করে ফেলেছে। আন্ডারওয়ার্ল্ডে তার নাম ডাক অনেক। সবাই তাকে কন্ট্যাক্ট কিলার নামে চেনে। যার প্রয়োজন হয় না কেন তাকে ডাকে। জেমস একজন রাশিয়ান নাগরিক। কয়েকদিন আগে আরকে তাকে কন্ট্যাক্ট দেওয়ার জন্য ডেকেছিল, আর আজকে তার সামনে হাজির হয়েছে। তোমাকে কেন ডেকেছি তুমি কি বুঝতে পেরেছো? তোমাকে আমি যে ছবিটা দিয়েছি সে ছবিটা হলো ঢাকা শহরের লেডি মাফিয়া কুইন বৃষ্টির। সে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি তাকে মেরে ফেলো। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আজ পর্যন্ত আমি যার কন্ট্যাক্ট নিয়েছি তাকে না খুন করে আমি থাকিনি, সেটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আন্ডারওয়ার্ল্ডের কন্ট্যাক্ট কিলার হিসেবে তোমার নাম নিয়ে অনেক নাম ডাক। এজন্য তো আমি তোমাকে ডেকেছি, অন্য কাউকে না ডেকে। এখন তুমি বলো, এই কিল করতে তুমি কত টাকা নেবে? 10,000 ইউরো চাই আমার, দিতে পারবেন কি? জেমসের কথা শুনে আরকে হাসি দিল, কারণ এই সামান্য তার কাছে হাতের মাইলা। ঠিক আছে, পেয়ে যাবে তুমি। আগে আমার কাজটা করে দাও। আমি আপনার কাজ করে দিব, কিন্তু তার আগে অ্যাডভান্স $5,000 দিন।
ওকে, তোমার অ্যাকাউন্ট নম্বর আমার কাছে দাও, আমি আমার লোকদের দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। জেমস নিজের অ্যাকাউন্ট তাকে দিয়ে দিল। আরও কিছু সময় আর্কের সাথে কথা বলে মাফিয়া কুইন বৃষ্টির ছবিটি নিয়ে সেই রুম ত্যাগ করলো। জেমস চলে গেলেই আর্কে নিজের মুখের মাস্ক খুলে ফেল এবং বেরিয়ে এলো সুদর্শন একটি যুবকের মুখ, যাকে দেখলে যে কেউ ভালো মানুষ মনে করবে। ম্যাম, আমরা কোথায় যাচ্ছি কিছু তো বলুন। সেই যে গাড়ি চালাতেই আছেন কিন্তু শেষ হচ্ছে না রাস্তা। চুপ করে পাশে বসে থাকো। আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোমাকে যেতে হবে, তাই এত কথা না বলে চুপ করে বসে থাকো, ওকে? বৃষ্টির ধমক শুনে মাহিম চুপ করে গেল এবং জানালাতে বাইরে তাকিয়ে রইল। বৃষ্টি এখন খারাপ লাগতে লাগলো যে সে মাহিমকে ধমক দিয়ে কথা বলেছে, কিন্তু বৃষ্টি কিছু বলল না। গাড়ি চালিয়ে এক এতিমখানার সামনে চলে আসলো। বৃষ্টি গাড়ি থেকে নামার সাথে সাথে সেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চারা চলে আসলো, যারা সে দিদিমণি করে ডাকতে লাগলো। তারা এসে সবই বৃষ্টিকে ঠেসে ধরলো। বৃষ্টি সবার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। দূর থেকে বৃষ্টির বন্ধুরা এগিয়ে আসলো। তারা আগে থেকেই সেখানে ছিল, তার বৃষ্টির জন্য অপেক্ষা করছিল। বৃষ্টি আসার সাথে সাথে তাদের হাত থেকে চকলেটগুলো নিয়ে বাচ্চাদেরকে দিতে লাগলো। এটা নতুন কিছু নয়, প্রত্যেক মাসেই বৃষ্টি এখানে আসে বাচ্চাদের সাথে দেখা করতে। কেমন আছো তোমরা সবাই? এখানে থাকতে তোমাদের কোনো কষ্ট হচ্ছে না তো? আমাদের কোনো কষ্ট হচ্ছে না দিদিমণি, আমি অনেক ভালো আছি। কিন্তু তোমার সাথে আজ এই নতুন ছেলেটাকে একজন মেয়ে মাহিমকে দেখে প্রশ্ন করলো। মাহিমের দিকে তাকিয়ে বলল যে সে আজ থেকে তোমাদের নতুন বন্ধু, তাই তাকে পরিচয় করিয়ে দিতে এখানে নিয়ে এসেছি। মাহিম, কাছে এসো আর এদের সাথে পরিচয় হয়ে যাও। বৃষ্টির কথা মতন মাহিম বাচ্চাদের ভিড়ের মাঝে চলে আসলো এবং নিজের পরিচয় দিয়ে তাদের সাথে গল্প করতে লাগলো। বৃষ্টি বাচ্চাদের রেখে ভিতরে চলে গেল ম্যানেজারের সাথে কথা বলতে। এখানেও কি এই ছেলেটাকে নিয়ে আসতে হবে বলতো? বৃষ্টি যেখানেই যাচ্ছে না কেন এই ছেলেটিকে নিয়ে যাচ্ছে? সেটা তো আমরা বুঝতে পারছি না। আবার শুনেছি নাকি এই ছেলের পিছনে বৃষ্টি 2 জন লোক লাগিয়ে রেখেছে যাতে কেউ তার কোনো ক্ষতি করতে না পারে। আমার তো সত্যি মনে হচ্ছে বৃষ্টি এই ছেলেটার উপর দুর্বল হয়ে গেছে। হতে পারে, একজন মাফিয়া কুইন কি কাউকে ভালোবাসতে পারে না? তারা দূরে দাঁড়িয়ে নিজেদের মাঝে আলোচনা করতে লাগলো। অন্যদিকে বৃষ্টি গিয়ে ম্যানেজারকে 1 বান্ডিল টাকা দিল, যেটা প্রত্যেক মাসের খরচ। কখনো যদি কোনো অসুবিধে হয় তাহলে আমাকে জানাবেন আপনি। ঠিক আছে মামনি, সবার জন্য খাবার রান্না করা হয়ে গেছে, আপনি তাদের নিয়ে একসাথে এসে বসুন। আচ্ছা। খাবার আনা হয়ে গেছে। এটা শুনে সবাই চলে আসলো এবং নিজেদের আসনে বসে পড়ল। বৃষ্টি বসলো এবং তার বন্ধুদেরকেও বসতে বলে তার পাশে বসলো। মজা মস্তি করে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে তাদের সাথে কিছু সময় খেলে বৃষ্টি বাসে যাওয়ার জন্য সেই এতিমখানা থেকে বাইরে বেরিয়ে আসতে লাগলো। এমন সময় হঠাৎ বৃষ্টি ও মাহিম সবার আগে হাঁটছে এবং তার পিছনে বৃষ্টির দলের বন্ধুরা। মূলত তারা বৃষ্টির বাঁধানো একটা এতিমখানে এসেছিল। খাওয়া দাওয়া করে সবাই একটু আনন্দ মস্তি করলো। এরপর তারা যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। বৃষ্টি এবং মাহিম যখনই গাড়ির কাছে আসলো, হঠাৎ মাহিমের নজর পড়ল গাড়ির কাছের দিকে। লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। এটা দেখে মাহিম তাতেই বৃষ্টির মাথার দিকে নজর দিল। ভালো করে লক্ষ্য করলো, দেখলো যে তার মাথার আশেপাশে লাল রঙের কিছু একটা ঘুরছে। মাহিম ভালো করে লক্ষ্য করে বুঝে গেল যে দূর থেকে কোনো স্নাইপারের লাল রোশনি বৃষ্টির মাথায় এসে লাগছে। মাহিম তাড়াতাড়ি করে বৃষ্টির হাত ধরে টান মেরে সরিয়ে নিল এবং বুলেটটা গিয়ে মাহিমের বাম বাহুতে লাগলো। গুলিটি মাহিমের বাম বাহু ছুঁয়ে বেরিয়ে গেল। আহ! ব্যথায় মাহিম উফ করে উঠল। হঠাৎ এমন হয়ে যাওয়ার কারণে বৃষ্টি হতভম্ব হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো যখন হাতটা তাকে টান মারল। এতদিনে মাহিম তাকে কখনো হাত ধরেনি। যদিও প্রথমে বৃষ্টির ভালো লেগেছিল যে মাহিম তার হাত ধরেছে, কিন্তু যখন মাহিম চিৎকার করে উঠল তখন বৃষ্টি বুঝতে পারল যে মাহিমের কিছু একটা হয়েছে। সাথে সাথে মাহিমের থেকে নিজেকে সরিয়ে নিয়ে দেখলো যে মাহিমের বাম বাহু থেকে রক্ত বেরোচ্ছে। মাহিম, এটা কি করে হলো? কে তোমার ওপর গুলি চালালো? কার এত বড় সাহস যে তোমাকে গুলি মারলো, তাও আবার আমার সামনে? ম্যাম,
আপনি এত কথা বলবেন না, তাড়াতাড়ি গাড়িতে বসুন। এই গলিতে আমার জন্য নয়, আপনার জন্য ছিল। মাহিমের কথা শুনে বৃষ্টি আশেপাশে বিল্ডিংয়ে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাড়াতাড়ি করে মাহিমকে নিয়ে বৃষ্টি গাড়িতে উঠে পড়ল। বৃষ্টি মাহিমের হাত চেপে ধরে আছে যেন রক্ত বের না হয়। বৃষ্টি ড্রাইভারকে তাড়াতাড়ি হসপিটালের দিকে নিয়ে যেতে বলল। এরপর গত দিনের মতন আজকেও ভার্সিটির সকল শিক্ষকদের ছাত্রছাত্রীরা মাঠে এসে দাঁড়িয়েছে। কিছু সময়ের মাঝে সেখানে আকাশও চলে আসলো। কাউকে কোনো কথা বলতে না দিয়ে একটি মাইক হাতে নিয়ে সে বলা শুরু করলো। আপনাদের ডেকেছি আমি এই কারণে যে এই বছর আমি আর ভার্সিটির সভাপতি এবং ছাত্রলীগের নেতা থাকবো না। আকাশের মুখে এমন কথা শুনে বেশিরভাগ শিক্ষার্থী মনে মনে অনেক খুশি হয়েছে, কারণ আকাশের মতন খারাপ মানুষ ভার্সিটির সভাপতি না থাকাই ভালো। কারো খুশি হওয়ার দরকার নেই, কারণ আমি সভাপতি বা ছাত্রলীগ নেতা থাকবো না, ঠিক আছে? কিন্তু আজ থেকে এই পদে থাকবে আমার ছোট্ট বোন মাফিয়া কুইন বৃষ্টি। মাফিয়া কুইন বৃষ্টি হবে ছাত্রলীগ নেতা ও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। এটা শুনে সবাই অবাক হয়ে গেল, সাথে কিছুটা ভয় পেতে লাগলো, কারণ মাফিয়া কুইন বলে কথা। ভার্সিটিতে এসে তাণ্ডব না করলেও ভার্সিটির বাইরে সে যে কতটা ভয়ানক সেটা সবাই ভালো করে জানে। আমার এই কথা যারা অমত আছে সে আমার সামনে এসে বলুক, আর যদি কারো অমত না থাকে তাহলে আমার বোনকে সবাই সদরে গ্রহণ করবেন। যদিও ভার্সিটিতে পড়া অবস্থায় কখনো ভার্সিটির সভাপতি হওয়া যায় না, কিন্তু এখানে বৃষ্টি মন্ত্রী এবং তার ভাইয়ের ছিল সভাপতি। এই জন্য কেউ কোনো কথা বলতে পারলো না, সবাই নীরবে মেনে নিল। কেউ যদি এটা অমতে গ্রহণ করে তাহলে আকাশকে যদি জানে তাহলে তো তার জান জায়জে অবস্থা হয়ে যাবে। এখন আপনারা যেতে পারেন, তবে হ্যাঁ, আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না, কিন্তু সেখানে আমার বোন দাঁড়াচ্ছে। তাই বলে যদি কেউ তার বিরুদ্ধে ভোটে দাঁড়ায় তাহলে বুঝতেই যে পারছো এর আগের মতন অবস্থা হবে তাদের। মাইন্ড ইট। নিজের গাড়ি নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল আকাশ, তার সাথে তার সকল লোকগুলো বেরিয়ে গেল। ভার্সিটিতে এখন একটি মতামত জায়গা পরিণত হয়েছে। সবাই নিজেদের মতামত প্রকাশ করতে লাগলো একে অপরের, কিন্তু আকাশ থাকলে কেউ কিছু বলতে পারতো না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, তাই না আবির? বৃষ্টির পাওয়ার ভার্সিটির বাইরে তো রয়েছেই, এখন আবার ভার্সিটিতেও হয়ে গেল। এখন তো আমরা তার সাথে পেরে উঠবো না। ভার্সিটির সভাপতি এবং ছাত্রলীগ নেতাই যদি হয়ে যায় তাহলে তো তার পাওয়ার আরও বেড়ে যাবে। সে তো নিজেকে এখন ছোট মনে করবে না। একটা মাফিয়া কুইন আর ছাত্রলীগের নেতাও ভার্সিটিতে সভাপতি হলো সে বড় সিংহ হয়ে যায় না। সিংহ হতে হলে দম থাকা লাগে, সিংহ হতে গেলে পুরুষ হতে হয়। পাওয়ার থাকলে হয় না, থাকতে হয় মাইন্ড। আর মাইন্ডে যে যত এগিয়ে যায় তার পাওয়ার তত। হয়তো বেশি কাছে পাওয়ার আছে, কিন্তু আমার কাছে আছে মাইন্ড। বৃষ্টির সাথে আমি এই মাইন্ড গেম খেলবো। তুই যে কি করবি আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু যে কোনোভাবে কিছু একটা করতেই হবে। এই বৃষ্টি আমার পথের কাটা, তাকে যে করে হোক এখান থেকে সরাতে হবে। আমি আমার মতো কাজ শুরু করে দিয়েছি, কিন্তু তোকেও আরেকটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে আমাকে তাড়াতাড়ি বল। যেই কাজ দিস না কেন আমি করেই ছাড়বো, কারণ বৃষ্টিকে ওখান থেকে সরাতে হবে। ওর এমন দিমাগ আমার আর ভালো লাগছে না। তাহলে শোন। আবির নীলার কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে নীলার মুখে হাসি ফুটে ওঠে। বৃষ্টি মাহিমকে নিয়ে তার বাংলোতে আসলো। মাহিমের বাহুতে ব্যান্ডেজ, কারণ তার হাতে গুলি লেগেছে। মাহিমকে নিয়ে এসে তার বেডে শুইয়ে দিল বৃষ্টি। তুমি নিজের জীবন বাজি রেখে কেন আমাকে বাঁচাতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কিভাবে ক্ষমা করব বলো? কি যে বলেন ম্যাম, আমার কিছু হলে তো এই পৃথিবীতে কাঁদার মতো কেউ নেই, আর না আমার উপর নির্ভর করে কেউ বেঁচে আছে। কিন্তু আপনার কিছু হয়ে গেলে অনেক মানুষ আছে যাদের জীবনে কষ্ট নেমে আসবে। তাই বলে নিজের জীবনকে তুচ্ছ করে তুমি আমার জীবন বাঁচাবে? আপনি বাসায় যান, এখন আমার খুব ক্লান্ত লাগছে। আজ আমি এখান থেকে যাচ্ছি না, আজ আমি তোমার সাথেই শুয়ে থাকবো এখানেই। কি বলছেন আপনি? আরে তুমি যেমন ভাবছো তেমন নয়, তুমি এই রুমেই থাকবে আর আমি অন্য রুমে থাকবো। এখন তুমি বেশি কথা না বলে লক্ষ্মীর ছেলের মতো ঘুমিয়ে পড়ো, আমি কিন্তু এখানেই আছি। বৃষ্টি সোফায় গিয়ে বসলো। মাহিম ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে ঘুম আসছে না। যদি একটি মেয়ে রুমের ভিতর থাকে তাহলে কিভাবে ঘুম হয় কারোর? কি হলো, তুমি ঘুমোচ্ছ না কেন? এভাবে ওপাশ এপাশ
কেন করছো? তোমার হাতে তো ব্যথা লাগবে। ম্যাম, আপনি এই রুম থেকে যান, তা না হলে আমার ঘুম হবে না। কেন কেন? বলতে পারবো না আমি, আপনি যান। মাহিমের কথা শুনে বৃষ্টি তো গেল না। সে আরও বিছানায় উঠে পড়ল এবং তার পাশে শুয়ে পড়ল। বৃষ্টির মনে কি চলছে সেটাও অজানা। মাহিম কিছু বলতে যাবে, তার আগেই উনি নিজের বন্দুক বের করে বিছানার উপর রাখলো, যেটা দেখে মাহিম আর কিছু বলতে পারল না। চোখ বন্ধ করে শুয়ে রইল। কখন যে ঘুমিয়ে গেছে সেটা টের পেল না। কিছু সময়ের মাঝে বৃষ্টিও সেখানে ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে বৃষ্টির ঘুম ভেঙে গেল। দেখলো যে মাহিমের পাশে ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি করে উঠতে গেল, কিন্তু হঠাৎ পায়ে ব্যথা পেয়ে গেল। বৃষ্টি দেখলো যে তার পায়ে উপর পা তুলে দিয়ে ঘুমিয়ে আছে মাহিম। বৃষ্টি আত্মাকে ডিস্টার্ব করতে চাইল না, এই জন্য সেও একইভাবে ঘুমিয়ে রইল। তারা দুজন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কিন্তু অন্যদিকে যে তাদের মারার জন্য কেউ উঠে পড়ে লেগেছে সেটা তাদের জানার বাইরে। এরপর কয়েকদিন রাতে মাহিমের পাশে বৃষ্টি ঘুমিয়েছিল। বেশ কিছুদিন ধরে বৃষ্টি নিজের বাসায় থাকে না এবং মাহিমের রুমেই থাকছে সে। কিন্তু কেন সেটা মাহিমের অজানা। বৃষ্টি একজন মাফিয়া কুইন, তাকে কিছু বলতে পারছে না। বৃষ্টির পায়ের উপর পা তুলে মাহিম ঘুমিয়ে আছে। হঠাৎ বৃষ্টির ফোনে একটি কল আসলো। কলটা রিসিভ করে যেটি শুনতে পেল, তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে পড়ল। মাহিমের পা সরিয়ে দিয়ে চুপি চুপি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। বৃষ্টি নিজের গাড়ি নিয়ে সেই বাংলো থেকে বেরিয়ে পড়ল। বৃষ্টির সাথে আজ কেউ নেই। এত রাতে বৃষ্টি কাউকে ডাকতে চাইল না, এজন্য একলাই কাঙ্ক্ষিত জায়গায় চলে যেতে লাগলো। আধা ঘন্টা গাড়ি চালানোর পর একটা বস্তির সামনে চলে আসলো। চারপাশে শুনশান এলাকা। বৃষ্টিকে যে ফোন করেছিল সে তাকে খবর দিয়েছে এই বস্তির মাঝেই ড্রাগস সাপ্লাই হবে, এজন্য সে তাড়াতাড়ি করে এখানে চলে আসলো। রাস্তার এক কোণে সে দাঁড়িয়ে রইল এবং অপেক্ষা করতে লাগলো যে কখন ড্রাগসের ডিল হয়। বেশ কিছু সময় থাকার পর সেখানে একটি গাড়ি আসলো এবং গাড়ি থেকে 10 থেকে 12 জনের বেশি মানুষ নামলো। বৃষ্টি ভাবলো যে এরাই হয়তো ড্রাগসের ডিল করতে এসেছে, কিন্তু পরক্ষণেই কাউকে দেখলো না, তাই অপেক্ষা করতে লাগলো। কিন্তু তাকে অবাক করে দিয়ে 10 থেকে 12 জন লোকগুলো বৃষ্টির কাছে চলে আসলো। আরে মাফিয়া কুইং যে, তাহলে তার কাছে খবর চলে গেছে যে এখানে ড্রাগসের ডিল হতে চলেছে। আমার এলাকায় এমন 2 নম্বরই কাজ করবি আর আমার কাছে খবর যাবে না? এটা কোনো মানে আছে বলতো? তোরা কাদের সাথে ডিল করবি? তারা তো এখনো আসলো না। বৃষ্টির কথা শুনে সবাই হাসতে লাগলো। তাদের হাসি শুনে বৃষ্টি অবাক হয়ে গেল। এমন প্রশ্নে হাসার কি আছে যেটা বুঝতে পারছে না। কি রে, তোরা কি পাগল হয়ে গেলি নাকি? আমার কথা শুনে তোরা হাসছিস কেন? নাকি কিছু সময় পর তোদের মৃত্যু হবে এই কথা ভেবে তোরা পাগল হয়ে হেসে যাচ্ছিস? মাফিয়া কুইন, তুই তো একটা গাধা পাগল। এক অচেনা লোকের কথা শুনে তুই এখানে চলে এসেছিস আমাদেরকে ধরতে। আমরা তো তোকে এখানে প্ল্যান করে নিয়ে এসেছি, কারণ আজকে তোর শেষ দিন। আজকে আমরা মরবো না, মরবি তুই। তোর অত্যাচার অনেক সহ্য করেছি, আর না, তোর জন্য আমরা কোনো শান্তিতে কাজ করতে পারছি না। আজকে মুখ্যণ সুযোগ এসেছে তোকে মেরে উপরে পাঠিয়ে দেওয়ার। তাদের মধ্যে আলিফ নামে লিডারের কথা শুনে বৃষ্টি সবার মুখের দিকে তাকালো, তারপর অট্ট হাসিতে ফেটে পড়ল। তোরা এই কয়েকজন মাত্র চুনোপুটি নিয়ে নাকি আমার সাথে মারামারি করতে এসেছিস? তোরা তো আমার হাতের খেলনা মাত্র। তোদের সাথে আমার মারপিট করতে লজ্জা লাগে, কারণ তোদের সাথে মারামারি করলে আমার 2 মিনিটও লাগবে না। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি এই মালটাকে মেরে ফেল। আজকে তার দলের কেউ নেই যে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে। আমি একাই একজন বাঘিনী, আমাকে বাঁচাতে কোনো লোকের প্রয়োজন হয় না। বৃষ্টি গাড়ি থেকে নামলো। নামার সাথে সাথে তারা বৃষ্টির ওপর অ্যাটাক করলো। সবার হাতে ছোট ছোট ছুরি আছে, সেটা দিয়ে বৃষ্টিকে মারতে চাচ্ছে, কিন্তু সঠিকভাবে পারছে না, কারণ বৃষ্টি একজন পারফেক্ট মাফিয়া। সে খুবই পারফেক্টভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারছে। বৃষ্টি সবাইকে প্রতিরোধ করতে লাগলো এবং এক এক করে মারতে লাগলো, কিন্তু এতজনের সাথে সে সহজে পেরে উঠছে না। 2-1টা ছুরির আঘাত তার গায়ে লেগে রক্ত ঝরছে। তোরা কিভাবে ফাইট করছিস? আমার মতো একটি মেয়ের সাথে তোরা পারছিস না? তোদের তো লজ্জা হওয়া উচিত। বৃষ্টির এমন কথা শুনে তাদের লিডার আলিফ অনেকটা রেগে গেল
এবং নিজে এসে তার সাথে ফাইট করতে লাগলো। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই করছে, কেউ কারোর থেকে কম নয়। এরই মাঝে বাকি লোকেরাও শোয়া থেকে উঠে দাঁড়ালো এবং বৃষ্টিকে আঘাত করতে লাগলো, কিন্তু খুব নিখুঁতভাবে বৃষ্টি তাদের প্রতিহত করতে লাগলো। হঠাৎ পিছন থেকে একজন এসে বৃষ্টির মাথায় রড দিয়ে আঘাত করলো। সাথে সাথে বৃষ্টি একটু ছিটকে রাস্তার উপর পড়ে গেল। মাথায় হাত দিয়ে পিছনে ঘুরে তাকালো, কিন্তু ভালো করে তার মুখ দেখতে পারছে না যে কে তাকে আঘাত করেছে। আস্তে আস্তে বৃষ্টির সামনে এগিয়ে আসলো। বৃষ্টি শুধু তার পা দেখতে পাচ্ছে। মুখের দিকে তাকিয়ে দেখলো যে জোকার মাস্ক লাগানো। লেডি মাফিয়া কুইন আজ অসহায়ের মতন রাস্তায় পড়ে আছে, কিন্তু তাকে বাঁচানোর মতন কেউই নেই। আজকে কেউ তাকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আজকে মরণ হাতে পা দিয়েছিস। আল্লাহ যদি চায় তাহলে আমি সবাইকে মেরে এখান থেকে চলে যাব, তোরা কেউ কিচ্ছু করতে পারবি না। আর বাঘিনী কখনো মারা যায় না, সে আহত হলেও একজন বড় মাফিয়া। রাস্তায় পড়ে আছিস তবুও তোর তেজ এখনো যায় নাই। বস, আপনি এখন যেতে পারেন, আমরা একে দেখে নিচ্ছি। আলিফের কথা শুনে রোলেক্স গ্যাংয়ের লিডার আর কে একবার তার দিকে তাকালো আর একবার বৃষ্টির দিকে তাকালো। এরপর তার কানের কাছে গিয়ে বলল, গুড বাই মাফিয়া কুইন। তোকে অনেকদিন থেকে মারার চেষ্টা করছিলাম, কিন্তু পেরে উঠছিলাম না, কিন্তু আজ সেটা সফল হলো। তোর মতন ছোট একজনকে মেরে আমি নিজের হাত গন্ধ করব না। তোকে মারার জন্য আমার এসব লোকই যথেষ্ট। এই কথা বলে আর কে মুচকি হেসে সেখান থেকে চলে গেল। নিজের পথে নিজে চলে গেল আলিফ। এসে লেডি কুইনের কাছে আসলো। অনেক দিনের ইচ্ছা, আমি তোকে নিজের হাতে মারবো, কারণ তোর জন্য আমার মতো ছেলেকে অনেক অপমান করেছে। লাতি যারাও খেতে হয়েছে, এমনকি নিজের জানটাও দেয়া লাগতো। আমাকে মারা এত সহজ নয়। তোদের বস আর কে হয়তো জানে না আমি কতটা ডেঞ্জারাস। কথাটি বলে বৃষ্টি উঠে দাঁড়ালো। মাথা থেকে রক্ত ঝরছে, এজন্য তার শরীর দুর্বল হয়ে গেছে। তবু নিজের মনের জেদ ধরে উঠে দাঁড়ালো এবং তাদের সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নিতেছিল। সবাই গোল হয়ে বৃষ্টিকে ঘিরে ধরলো, ঘুষি মারতে লাগলো, কিন্তু বৃষ্টি সেটাকে প্রোটেক্ট করতে লাগলো, কিন্তু ভালোভাবে তাদের মারতে পারছে না। আর একটাই কারণ, তার মাথায় আঘাত। হঠাৎ একজন এসে তার পেটে লাথি মারলো, সাথে সাথেই ছিটকে নিচে পড়ে গেল। বৃষ্টি আবার উঠে দাঁড়ালো। মাহিমের কাছে ছিল, এই জন্য সে বন্দুক নিয়ে যায়নি বাসা থেকে, না হলে এদের এক একটাকে গুলি করে কপাল ফুটো করে দিত, কিন্তু আফসোস সেটা আজ করতে পারছে না। বৃষ্টি এবার নিজের উপরেই রাগ হচ্ছে, কেন যে সে বন্দুক রেখে আসতে গেল। আমার পা ধরে ক্ষমা চা, তাহলে আমি তোকে কম কষ্ট দিয়ে মারবো, না হলে তোকে এমনভাবে মারবো যে সবাই ভয়ে কাঁদবে তোর লাশ দেখে। আমি হলাম ঢাকা শহরের লেডি মাফিয়া কুইন, যার কথা শুনে সকল মাফিয়ারা ভয়ে ল্যাজ গুটিয়ে পালায়। আর তুই কিনা আমাকে বলছিস আমি তোর পা ধরে মাপ চাইবো? হাসালি রে, খুব হাসালি। একটু পর তুই আমার পা ধরে মাপ চাইবি। এই সবাই তাড়াতাড়ি মেরে ফেল ওকে, অনেক সময় গেল। আলিফের কথা শুনে তার লোকগুলো ছোটাছুটি করে গাড়ি থেকে বড় ছুরি নিয়ে আসলো এবং বৃষ্টিকে মারতে গেল। কিন্তু হঠাৎ করে সেখানে এক বাইকারের আবির্ভাব হলো। তার মুখে একটা হেলমেট। বাইকার এসে আলিফের লোকগুলোর গায়ে সাথে গাড়ির চাকা দিয়ে ধাক্কা দিল। আলিফের কথা শুনে যখন সবাই বড় ছুরি নিয়ে বৃষ্টিকে মারতে যাবে, এমন সময় সেখানে আবির্ভাব হয় এক আগন্তুকের। এসে সে নিজের বাইক দিয়ে ধাক্কা মারে ৩-৪ জন লোককে। তারা সবাই ছিটকে দূরে গিয়ে পড়ে। হঠাৎ এমন আবির্ভাব দেখে আলিফ অবাক হয়ে গেল। কে এই লোক? কেউ তার মুখ দেখতে পারছে না। হঠাৎ বাইকের হেলমেট, তার মুখ ঢাকা গা, তার ব্ল্যাক টি শার্ট এবং ব্ল্যাক প্যান্ট এবং পায়ে শু, বলতে গেলে তার পুরো শরীর ব্ল্যাক পোশাকে ভরপুর। কালো হেলমেটের জন্য তার মুখ ভালো করে দেখাও যাচ্ছে না যে সে লোকটি কে। কে তুই? আর আমাদের কাজে এসে বাধা দিচ্ছিস কেন? তুই কি দেখছিস না আমরা কতজন এখানে আছি? তোরা যতদিনই থাকিস না কেন, তোরা আমার কাছে বাচ্চা, আর বাচ্চাদের সামনে শের তো আসতেই পারে। তুই নিজেকে শের ভাবিস তাই না? কিন্তু আমরা হলাম এই এলাকার টপ মাফিয়া লোক। আমাদের কাছে কেউ পাত্তা পায় না। সামনে দেখছিস লেডি মাফিয়া মাটিতে পড়ে আছে, আর তুই কোথাকার কে? আমি কোথাকার কে হতে যাব কেন রে? আমি হলাম বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রকস্টার দ্য শ্যাডো কিং, MK।
যার কথা শুনলে সব বড় বড় মাফিয়াদের বুকে ভয় লেগে যায়, যার নাম শুনলে সবাই ভয়ে বাড়িতে লুকিয়ে পড়ে, যার আবির্ভাবে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। আলিপও তার সাথে থাকা লোকগুলো সবাই আগন্তুকের কথা শুনে ভয় পেয়ে গেল এবং 2 পা করে পিছিয়ে গেল। তাদের সবার গলার পানি শুকিয়ে এলো, ভয়ে ঢোক গিলতে লাগলো। আমার নাম শুনে তোদের এই অবস্থা, তাহলে ভাব আমি কতটা ভয়ঙ্কর। এবং আমার হাতে যদি মরতে না চাস তাহলে এখান থেকে চলে যা। আমি হলাম আজরাইল, আমি হলাম আজরাইলের থেকেও বেশি ভয়ঙ্কর, কঠিন মৃত্যু দিয়ে থাকি। তাই তোদের ভালোর জন্যই বলছি, এখান থেকে চলে যা। এমকের কথা শুনে আলিফ অনেকটা ভয় পেলেও নিজেকে শান্ত রেখে তার কথায় উত্তর দিল। তাহলে তুই রকস্টার কিং, বসের কাছে এমনকি খবরের কাগজে তোর নামে অনেক কিছু পড়েছি, তুই নাকি অনেক ভয়ঙ্কর। এটা সামনে থেকে দেখতে চাই। তবে তুই ভুল জায়গায় চলে এসেছিস। আমার এলাকায় এসে প্রচণ্ড ভুল করেছিস, কারণ আমার এলাকায় আমি কিং, অন্য কিংয়ের প্রয়োজন হয় না। আর তুই এখান থেকে বেঁচে ফিরবি না। এই লিডিয়া মাফিয়া কুইংকে মারার সাথে সাথে তোকেও মেরে ফেলবো। তোদের কথা শুনে আমার হাসি পাচ্ছে রে। তোদের মনে হচ্ছে জীবনে মায়া দয়া নেই, এই জন্য এখনো এখানে আছিস। তোদের একটা সুযোগ দিয়েছিলাম এখান থেকে চলে যাওয়ার, কিন্তু তোরা না গিয়ে আবার আমার মুখের উপরে কথা বলছিস। এখন তাহলে বুঝিয়ে দিতে হবে যে আমি কতটা ভয়ঙ্কর। যেখানেই যাই না কেন সেখানকার কিং হয়ে যাই। আমিও দেখতে চাই তুই কত বড় ভয়ঙ্কর রকস্টার কিং। তার নাম শুনলে কিনা বড় বড় মাফিয়ারা ভয় পায়। আজ আমি তোকে মেরে হয়ে যাব রকস্টার কিং। সবাই আমার নাম শুনে ভয় পাবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে মারতে আয় দেখি, তোর দম কত। এমকের কথা শুনে আলিপদ্দার লোকেদেরকে মারতে বলল এমকেকে, কিন্তু সবাই ভয় পেয়ে যেতে লাগলো, কারণ কম বেশি সবাই জানে যে রকস্টার দ্য শ্যাডো কিং কতটা ভয়ঙ্কর। চিৎকার দিয়ে তাদের মারতে বলল রকস্টার কিংকে। নিজের বসের রেগে কথা বলা শুনে তারা সবাই তেড়ে আসতে লাগলো এমকেকে মারার জন্য। এদিকে বৃষ্টি এখনো বেডের উপর বসে আছে। সে শুধু তাকিয়ে দেখছে, কারণ কোনো এক ব্যক্তি এসে তাদের প্রতিহত করছে এবং তাদের হাত থেকে বৃষ্টিকে বাঁচানোর চেষ্টা করছে। তার কানে শুধু একটা কথাই বাজে, আর সেটা হলো এই ব্যক্তিটি আর কেউ নয়, দ্য রকস্টার কিং শ্যাডো। তারা সবাই এক এক করে আসতে লাগলো। তারা সবাই এসে এমকেকে ঘিরে ধরল। এটা দেখে এমকে মুচকি হাসলো, যেটা সবার আড়ালে রয়ে গেল। এমকের এটা দেখে বেশি হাসি পেল যে নিজের জীবনের মায়া ত্যাগ করে তাকে মারতে চলে এসেছে, কিন্তু তারা তো তার কাছে খুবই বাচ্চা। তারা সবে মিলে যখন এমকেকে আক্রমণ করলো, এমকে নিজের প্যান্টের পকেট থেকে ছোট্ট একটি ড্যাগার বের করলো, যেটা তার খুবই পছন্দের। সেটা নিয়ে এক এক করে সবাইকে মারতে লাগলো। কারোর হাতে, কারোর পায়ে, কারোর বুকে, কারোর গলায় চালিয়ে দিল। আলিফ শুধু এমকেকে কিছু বের করতে দেখলো, কিন্তু কখন যে নিজের লোকেদের উপরে সেটা চালিয়ে দিয়েছে সেটা টেরি পেল না। এতটা গতি ছিল এমকের। ধপাস ধপাস করে তার লোকগুলো মাটিতে পড়ে কাতরাতে লাগলো। উঠে দাঁড়ানোর শক্তি পেল না। তুই কোন জায়গায় এসে পাঙ্গা নিয়েছিস? হয়তো তুই আসবি, শিখে যাবি, আমার বস তোকে শীঘ্রই মেরে ফেলবে। তোর বস আর কে খুব তাড়াতাড়ি আমার হাতে মারা পড়বে, কিন্তু আফসোস সেটা তুই দেখতেও পারবি না, কারণ আমি আজকে তোকে মেরে ফেলবো। এমকে এর হাসিটা যতটা ভয়ানক লাগলো যে আলিফের রুহু কেঁপে উঠল। তার লোকগুলো আর উঠে দাঁড়ানোর শক্তি পেল না। এটা দেখে আলিফ সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু সেটা বৃথা চেষ্টা হলো, কারণ এমকে নিজের ড্যাগারটা ছুঁড়ে মারল। সেটা গিয়ে ক্যাচ করে আলিফের গলায় গিয়ে লাগলো। সাথে সাথে তার গলা কেটে গেল, ফিনকি ছেড়ে রক্ত বেরিয়ে যেতে লাগলো। এমকে হাঁটতে হাঁটতে তার কাছে গেল এবং নিজের পছন্দের ড্যাগারটা গলার কাছ থেকে বের করে নিল এবং হেঁটে এসে বৃষ্টির কাছে আসলো। তারপর বৃষ্টির হাত ধরে দাঁড় করালো। আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? শুনলাম আপনি নাকি লেডি মাফিয়া কুইন, তাহলে এত রাতে একলা কেন ঘুরে বেড়াচ্ছেন? সাথে তো কাউকে রাখা উচিত ছিল। আমি একদম ঠিক আছি। আসলে হঠাৎ একটু জরুরি প্রয়োজনে বাইরে আসতে হয়েছিল। খবর পেয়েছিলাম যে এখানে ড্রাগস ডিল হবে, কিন্তু এসে শুনলাম যে তারা নাকি আমাকে ফাঁসানোর জন্য এখানে নিয়ে এসেছে। একজন লেডি মাফিয়া কুইন হয়ে এতটা বোকামি করবে সেটা ভাবা যায়?
যাই হোক, পরের বার থেকে সাবধানে থাকবেন। প্রত্যেকবার তো আর আমি আপনাকে বাঁচাতে আসবো না। আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসছি। আমার সাথে আসুন। আমার গাড়ি আছে, আমি একা চলে যেতে পারবো। আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি একলা যেতে পারবেন, কারণ কয়েকজনের ছুরির আঘাত পেয়েছেন। আপনার গাড়ি আপনার লোকজনদের এসে নিয়ে যেতে বলবেন। আসুন তাড়াতাড়ি, আমার বেশি সময় নেই। এমকে হেঁটে নিজের গাড়ির কাছে গেল এবং বাইকে উঠে পড়ল। বাইক নিয়ে বৃষ্টির কাছে আসলো এবং তাকে বাইকের পেছনে বসতে বলল। বৃষ্টি কিছু একটা ভেবে গাড়িতে উঠে বসলো। আমাকে এক হাত দিয়ে শক্ত করে ধরুন, না হলে পড়ে যাবেন তো। সেটা দরকার হবে না, আমার অভ্যেস আছে বাইকে ওঠার। হয়তো আপনার অভ্যাস আছে, কিন্তু আমার বাইকে ওঠার অভ্যাস আপনার নাই। তাই যেটা বললাম সেটাই করেন। আমি বেশি কথা শুনতে পছন্দ করি না। লেডি মাফিয়া হলো বৃষ্টি কেন জানি রকস্টার কিং এর সামনে কেমন জোর গলায় কিছু বলতে পারল না। সে এমকে শক্ত করে ধরল। এমকে বৃষ্টির কাছ থেকে তার বাসার ঠিকানা চেয়ে নিল এবং এমকে বাইক চালানো শুরু করলো। বাইক চালানো শুরু করলে বৃষ্টি বুঝে গেল কেন এমকে তাকে শক্ত করে ধরার জন্য বলেছিল, কারণ এমকে অনেকটা জোরে গাড়ি চালাচ্ছে, যেটা স্বাভাবিক মানুষের চেয়েও দ্রুত গতিতে। বৃষ্টিকে তার বাসার সামনে নামিয়ে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল এমকে। তারপর সকালে প্রত্যেকটি খবরের চ্যানেলে শুধু একটি খবর দেখাচ্ছে, আর সেটা হলো ঢাকা শহরের একটি জায়গায় 12 থেকে 13 জনের লাশ পাওয়া গেছে, আর প্রত্যেকটির গায়ে শরীরে আঘাত দেখা গেছে। সাংবাদিক অনুমান করে বলছে যে এটা হয়তো কোনো এক সিরিয়াল কিলারের খুন, কিন্তু না, কিছু সময় পর তারা আবার বলেছে সেটা হলো খুন করেছে রকস্টার দ্য শ্যাডো কিং। খবরের চ্যানেলে এই খবর দেখে অনেকে খুশি হয়েছে, আবার অনেকেই বেজার হয়েছে, আবার অনেকেই তো ভয় পেয়ে আছে, কারণ আবার রকস্টার কিং শ্যাডোর আবির্ভাব হয়েছে। বৃষ্টি সকালে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলো। বৃষ্টি নিজেই নিজের আঘাতগুলো ব্যান্ডেজ করে নিয়েছে। অত রাতে সে হসপিটালে যায়নি। বৃষ্টির নিচে আসার সাথে সাথেই সবাই দেখতে পেল তার গায়ে অনেকগুলো ব্যান্ডেজ করা, টেপ মারা। এটা দেখে তো তিনজন অনেক বেশি অবাক হয়ে গেল। বৃষ্টি, তোর গায়ে আঘাত কি করে আর কখন লেগেছে এগুলো? তোর উপর কি কেউ হামলা করেছিল? আমাকে বল, তাকে আমি গিয়ে খুন করে আসব। সেটা আর দরকার হবে না ভাইয়া, কারণ ছেলেগুলো ইতিমধ্যে মারা গেছে। কাল রাতে একটা মিশন ছিল, আর সেই মিশনটাই কমপ্লিট করতে গিয়ে এই আঘাতটাই লেগেছে। টিভিতে যে খবর দেখানো হচ্ছে যে ছেলেগুলোকে মারা হয়েছে, তাহলে সেই কাজ তোর? হ্যাঁ ড্যাড, এখন এত প্রশ্ন করো না তো। আমি খাওয়া দাওয়া করে এখন একটু বের হব। ওকে। আর হ্যাঁ, তোর ভাই আকাশ ভার্সিটিতে গিয়ে সেই কাজগুলো করে দিয়ে এসেছে যেটা তুই চাস। তুই খুশি তো? বৃষ্টি ছোট্ট করে বলল। কথাগুলো আর বাড়ালো না। বৃষ্টির মা তাকে নাস্তা দিতে লাগলো। বৃষ্টি নীরবে নাস্তা করতে লাগলো। বৃষ্টির মা কিছু বলতে কেউ বলতে পারলো না, কারণ সে জানে বৃষ্টি তার কথা শুনবে না। মাইম সকালে ঘুম থেকে উঠলে দেখলো যে সেখানে বৃষ্টি নেই। প্রতিদিন ঘুম থেকে উঠে সে দেখতে পায় বৃষ্টি তার পাশে শুয়ে আছে, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। হয়তো সে রাতে চলে গেছে এটা ভেবে মাহিম উঠে পড়ল এবং ফ্রেশ হয়ে নিল। রান্নার মাসি খাবার রান্না করে রেখেছে, সেটা খেয়ে সে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। দারোয়ানের থেকে জানতে পারলো যে বৃষ্টি ম্যাম রাতে বেরিয়ে গেছে। মাহিম ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। কিছু সময় পর সেখানে বৃষ্টি আসলো। দারোয়ানের কাছে জিজ্ঞেস করলো। দারোয়ান বলল যে ভার্সিটিতে গেছে মাহিম। এটা শুনে বৃষ্টি নিজের গাড়ি ঘুরিয়ে অন্যদিকে যেতে লাগলো। আর কে নিজের রুমে বসে আছে, তার সামনে বসে আছে তার বন্ধু নিলয়, একজন গ্যাংস্টার। তার আধিপত্য শুধু বাংলাদেশে নয়, কয়েকটি দেশে আছে। কিছুদিন হলো সে দেশে এসেছে, আর এই খবর জানতে পেরে আরকে তাকে ডেকে নিয়েছে নিজের কাছে। কিছু সময় তার আলাপ আলোচনা করে নিল নিজেদের ব্যাপারে। এরপর আরকে বলল, দোস্ত, তুই তো জানিস ইদানিং লেডি মাফিয়া কুইন নামে একজন আমাদের কাজে হস্তক্ষেপ করছে, এমনকি আমাদের বিজনেসটাকেও সেই ডাউন করে দিয়েছে। শান্তি মতন বাংলাদেশ থেকে কোনো কিছু ডিল করতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি তাকে মারার জন্য, কিন্তু সফল হয়নি। গতকাল রাতে আলিফ নামের এক লোককে মেরে ফেলেছে সেই লেডি মাফিয়া কুইন, যে আমার লোক ছিল। এরপর আবার জেমস নামের এক কন্ট্যাক্ট কিলারকে দিয়েছিলাম, যে কিনা আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত একজন কন্ট্যাক্ট কিলার। কিন্তু ওই লেডি মাফিয়াকে মারতে যাওয়ার পর তাকে আর ফোনে পাচ্ছি না। আমার মনে হচ্ছে সে জেমসকে গুম করে দিয়েছে।
এখন তুই পারিস এই সমস্যার সমাধান করতে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি বাংলাদেশে অনেক দিন আছি, আর যাবার আগে এই সমস্যার সমাধান করে যাব। যেখানে আমার কাছে রকস্টার কিং টিকতে পারে নাই, সেখানে এই লেডি মাফিয়া কুইন তো কিছুই না। তুই হয়তো সকালের খবর দেখিসনি। সকালের খবর খুব ভালো করেই সেখানে বলল যে আমার লোককে রকস্টার দ্য স্যাড কিং মেরেছে। তার মানে এমকে বাংলাদেশের ঢাকাতে আছে? এটা শুনে খুব ভালো লাগলো। ঢাকায় এসে এক ঢেলে দুই পাখি মারা হবে, নিজের বিজনেসটাও উপরে নিয়ে যাবে শেষে, এবং সাথে ও রকস্টার সিটির বাদশা রকস্টার দ্য শ্যাডো কিং কে মেরে এখান থেকে যাওয়া যাবে। সেটা তোর ইচ্ছে। তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে আমরা দুইজন মিলে ভোগ করতে পারি, এরপর তাকে মারতে পারি। শালি কিন্তু বেশ সুন্দর। এবার তো তাহলে তাকে দেখাই লাগছে, দেখতে হবে কতটা সুন্দর সে। এভাবে তারা দুজন আলোচনা করতে লাগলো এবং এইদিকে বৃষ্টি নিজের আস্থানেই গেল। বৃষ্টিকে দেখে তার সব বন্ধুরা দাঁড়িয়ে গেল। তার শরীরে ব্যান্ডেজ করা আছে। তোর শরীরে এত আঘাত লাগলো কিভাবে? তুই কি রাতে কোনো মিশনে গিয়েছিলিস আমাদের না বলে? তোদের না বলে আমি একটা মিশনে গিয়েছিলাম। হঠাৎ রাতে একজন ফোন দিয়ে বলল যে ড্রাগস ডিল হচ্ছে, তাই সেখানে গিয়েছিলাম তোদের না দেখে। তুই জানিস তো আশেপাশের শত্রু কত, তাহলে আমাদের না বলে তুই কেন গেলি? তোর যদি কিছু হয়ে যেত, দেখছিস কত আঘাত পেয়েছিস। লেডি মাফিয়ার কাছে এগুলো কিছুই না, বুঝতে পেরেছিস? এখন তোরা বল যে আর কে, তার খোঁজ কতদূর সম্পূর্ণ হলো? তার পিছনে তো আমার অনেক লোক পাঠিয়েছি, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না যে কে এই আর কে। তার লোকও আজ পর্যন্ত তাকে দেখেনি, তাহলে কিভাবে খুঁজবো তাকে? পাতালে লুকিয়ে থাকলেও আমি তাকেই চাই, যেভাবেই হোক না কেন। সে আমাকে মারার জন্য একের পর এক লোক পাঠাচ্ছে, আর আমি তাকে খুঁজেই পাচ্ছি না। এটা বড় লজ্জার বিষয় আমার কাছে। তুই এইসব নিয়ে চিন্তা করিস না, একদিন না একদিন আমাদের সামনে আসবে। হ্যাঁ আসবে, যেদিন আমাকে মেরে ফেলবে সেদিন তো আসবেই। তোরা আমাকে মারার পর খুঁজে বের করে নিয়ে আসবি। তেমন কিছু না। আচ্ছা, এখানে তোদের সবাইকে দেখছি, রিমনকে তো দেখছি না। সে কোথায়? বেশ কিছুদিন লক্ষ্য করছি তাকে সঠিক সময়ে পাওয়া যাচ্ছে না। আসলে চেহারা নতুন, প্রেমে পড়েছে, এই জন্য একটু কমই দেখতে পাচ্ছিস তাকে। তাই নাকি? কে সেই মেয়ে যার প্রেমে রিমন পড়েছে? এটা তো ও এখনো বলেনি, ও আসলে তুই জিজ্ঞেস করে নিস। ম্যাম একলা একলা ভার্সিটিতে আসলো। এতদিন বৃষ্টির সাথে সে ভার্সিটিতে আসতো, আজ ভার্সিটির কেউ তাকে কিছু বলতে পারলো না, আর বলার সাহসও করেনি। কিন্তু আজ যখন সে একলা ভার্সিটিতে আসলো, এটা আবির আর নীলার চোখে পড়লো। এটা দেখে তাদের মুখে হাসি ফুটে উঠল। আবির তার এক বন্ধুকে দিয়ে মাহিমকে তাদের কাছে ধরে নিয়ে আসতে বলল। রে লেডি মাফিয়া কুইনের চাকর নাকি নাগর? তুই আজ একলা কেন? তোর বৃষ্টি কোথায়? আমি তার চাকর বা নাগর কোনোটি নই, আমি তার বন্ধু, সে নিজেই বলেছে। তোর মতো ফকির নেই তার বন্ধু? হাসালি রে। আরে তুই তাকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিস, এই জন্য তোকে কাছে রেখে দিয়েছে এবং করুণা করে বন্ধুত্ব করেছে। তা না হলে তোর মতো একজন লেডি মাফিয়া কুইন তোর মতো ফকিরনিকে বন্ধু বানাবে? এটা ভাবলি কি করে? আপনারা তার বিষয়ে ভুল ভাবছেন। ভুল আমি না, তুই ভাবছিস। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা কর, তাহলে বুঝতে পারবি ফকিরনি চশমিস। এখন তুই এখান থেকে যা তো, তোর বৃষ্টি এসে তখন আমাদের জ্বালাবে ফকিরনি একটা। আবিরের কথাগুলো মাহিমের মনে দাগ কেটে গেল। সত্যি কি বৃষ্টি তাকে করুণা করছে নাকি অন্য কিছু, সে বুঝতে পারল না। ক্লাস না করে এসে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। তারপর মাহিম আজ খুব তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে এসেছে, কারণ আজ তার মন ভালো নেই। আগের কথাগুলো শুনে তার খুবই খারাপ লেগেছে, এজন্য সে খুব তাড়াতাড়ি বাসে চলে এসেছে। বৃষ্টি ভার্সিটিতে গিয়েছিল মাহিমকে খোঁজে, কিন্তু তাকে পায়নি। তাই সে ভার্সিটি থেকে বেরিয়ে তার বাংলোতে চলে আসলো। গাড়ি এসে নেমে দ্রুত বাড়ির ভিতর প্রবেশ করল। এসে দেখলো যে মাহিম বাড়ির পিছনে শিউলি গাছের নিচে বেঞ্চের উপর বসে আছে। বৃষ্টি গিয়ে তার পাশে বসে পড়ল। বৃষ্টি যে এসেছে সেটা মাহিমের নজরে পড়ল না, সে দূরে তাকিয়ে আছে। কি এত ভাবছো তুমি যে আমি পাশে এসে বসেছি, কিন্তু তোমার সেদিকে কোনো খেয়ালই নেই? বৃষ্টির কথা শুনে মাহিম একবার তার দিকে ঘুরে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। সে আবার দূরে দাঁড়িয়ে রইল। কি হলো, তোমার কি মন খারাপ? ভার্সিটিতে গিয়ে কি কিছু হয়েছে? আমাকে বলো,
আমি তো সমস্যার সমাধান করে দিব। কিছু কিছু সমস্যা আছে যেটা সমাধান করা হয়তো যায় না। আমার সেই একই সমস্যা হয়েছে। ভার্সিটিতে কিছু তো হয়েছে, তা তোমাকে কেউ কিছু বলেছে? বলো। আমাকে আবার কে কি বলবে? আমাকে কারো কিছু বলার সাহস আছে নাকি? আর আমি যে আপনার সাথে থাকি। আচ্ছা, আপনি আমাকে এখান থেকে কবে যেতে দিবেন? আপনার উপর নির্ভরশীল হয়ে আর থাকতে ইচ্ছা করছে না আমার। আর করুণার পাত্র আমাকে করবেন না। দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন। আমি তোমাকে করুণা করতেও কেন যাব? তুমি তো আমার বন্ধু। আমি আপনার বন্ধু নাকি আপনি আমাকে মেরেছিলেন এই জন্য আমার উপর করুণা করছেন? দেখো, আবুল তাবুল কথা বাদ দাও। কি হয়েছে সেটা বলো, আমি সব সমস্যার সমাধান করে দিব। আমি এখান থেকে চলে যেতে চাই। আমি চাই না আপনার সাথে থাকতে। আমি আপনার বন্ধুদের সাথে ভালো ছিলাম। কেন আপনি এখানে নিয়ে এসেছেন? আমি কেন নিয়ে এসেছি এটা শুনবে। কারণ তোকে আমার খুব পছন্দ, আমি তোকে ভালোবাসি। এটা তুই বুঝতেই পারিস না কেন বল? এমনি এমনি তো একটি মেয়ে একটি ছেলের কাছে একই বিছানায় থাকে না, তাই না? আমি তোকে ভালোবাসি, এই জন্যই আমি তোর সাথে ঘুমাই। বৃষ্টির কথা শুনে মাহিম অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো যে বৃষ্টি নাকি তাকে ভালোবাসে, যে কিনা নারীদের সুন্দর এর থেকে বেশি সুন্দর, যার চোখের দিকে তাকালে যে কেউ ঘায়েল হয়ে যাবে। আর সেই মেয়ে কিনা মাহিমকে ভালোবাসে, এটা ভাবতেও তার অবাক লাগছে। আপনি কি বলছেন? মাহিম তুতলিয়ে উপরের কথাটি বলল। তার কথা শুনে বৃষ্টি মুচকি হাসলো। হ্যাঁ, তুমি যা শুনেছ তাই সত্যি। আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই তো আমার কাছে রেখেছি। সেটা না হলে আমি নিজের কাছে কোনো ছেলেকেই রাখতাম না আমার অনুমতি ছাড়া। আর তুমি সেই যে আমার সাথে একসাথে ঘুমিয়েছো, একসাথে থেকেছো। আমি যেখানেই যাই না কেন তোমাকে নিয়ে যাই, এই একটাই কারণ, যেন তুমি সব সময় আমার চোখের সামনে থাকো। কিন্তু আমার আর আপনার একসাথে যায় না। আপনি হলেন লেডি মাফিয়া কুইন, আর আমি একজন সাধারণ মানুষ। আপনি আপনার মতো একজনকে দেখে নেবেন যে আপনাকে সব সময় সঙ্গ দিতে পারবে। আর আপনি মাফিয়া কুইন, আপনার সাথে যাই কোনো এক মাফিয়া কিং। ফালতু কথা বাদ দাও, আমার কোনো মাফিয়া কিংয়ের দরকার নেই। আমার দরকার হলো তুমি। তোমাকে না হয় আমার মাফিয়া কিং বানিয়ে নিব। কিন্তু মাহিমকে আর কোনো কথা বলতে না দিয়ে তার আগেই বৃষ্টি মাহিমের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এরপর কিছু সময় তাকে চুম্বন করলো এবং ছেড়ে দিল। ছাড়া পেয়ে মাহিম হাঁপাতে লাগলো, সাথে বৃষ্টিও। ভাবতেই পারেনি যে বৃষ্টির মতন একজন লেডি মাফিয়া কুইন সুন্দরী বালিকা তাকে কিস করবে। মাহিম অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। এরপর থেকে যদি আমার কাছ থেকে চলে যেতে চাও না, তাহলে এর থেকে কঠিন শাস্তি আমি তোমাকে দেব। দরকার হলে আমি তোমাকে মেরে ফেলে নিজেই মরে যাব। আমার কথা কি তোমার মাথার ভেতর গেছে? এখন বলো কি হয়েছিল ভার্সিটিতে, আমাকে বলো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। ভার্সিটিতে কিছুই হয়নি। আপনি অযথা চিন্তা করছেন এই ফকিন্নির জন্য। মাহিম, আমাকে কিন্তু আর রাগাবে না। এরপর কিন্তু ভালো হবে না বলছি। আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসা একসেপ্ট করতেই হবে। তুমি হ্যাঁ বলো আর নাই বলো, যেটাই বলো না কেন, তোমাকে আমার কাছে থাকতেই হবে। আর এটাই লেডি মাফিয়া কুইনের আদেশ। বৃষ্টির কথা শুনে মাহিম মাথা নিচু করে রইল। মাহিমও যে বৃষ্টিকে মনে মনে অনেক ভালোবাসে, কিন্তু সে একজন লেডি মাফিয়া কুইন, এই জন্য বৃষ্টিকে কিছু বলতে পারে না। বৃষ্টির মুখের ভালোবাসার কথা শুনে মাহিম প্রথমে অনেক খুশি হয়েছিল, মনে মনে এখনও অনেক খুশি, কিন্তু উপরে সেটা প্রকাশ করছে না। বৃষ্টির উপর ভরসা নেই, তাই মাহিম গড়গড় করে সব বলে দিল যে ভার্সিটিতে কি এমন হয়েছিল। মাহিমের মুখে সব কথা শুনে বৃষ্টির চোখ দুটো লাল হয়ে গেল। সে অনেক রেগে গেছে দেখে বোঝা যাচ্ছে। মাহিম নিজের মনকে সাহস জুগিয়ে বৃষ্টির হাত ধরল। মাহিমের হাত দুটো কাঁপছিল, তবুও সাহস নিয়ে তার হাতের উপর হাত রাখল। দয়া করে আপনি তাদের কিছু বলবেন না। তাছাড়া ছোটখাটো একজন মানুষ, তাদেরকে কিছু বলে আপনি নিজের সময় নষ্ট কেন করবেন?
মাইমের হাতটা কাঁপতে দেখে বৃষ্টির হাসি পেল। সেটা তো নিজের হাত রাখলো এবং মাইমের হাতকে শক্ত করে চেপে ধরলো। ঠিক আছে, তুমি যখন বলেছ তাহলে আমি তাদের কিচ্ছু বলবো না, কিন্তু পরের বার থেকে তারা যদি কিছু বলে তোমাকে, তাহলে তাদেরকে আমি সেখানেই গিয়ে মেরে ফেলবো। আমি তোমাকে এই কয়েকদিনে অনেক ভালোবেসে ফেলেছি, অনেক। তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। প্রমিস করো আমাকে কখনো ছেড়ে যাবে না, সব সময় তুমি আমার সাথে থাকবে, বলো। কথা দিলাম আমি সব সময় আমি আপনার সাথে থাকব, যে যাই বলুক না কেন, কারণ আমিও যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি আপনাকে এই জন্য বলিনি, যদি আপনি রাগ করেন। পাগল! তুমি কি পাগল হয়ে গেছো? আমি আমার বোনকে কেন মারতে যাব? সে যত খারাপ হোক, সে যতই আমার কাজকে বাধা দিক না কেন, আমি তাকে মারতে পারবো না। দেখো আকাশ, তুমি যদি তোমার বোনকে না মারো, তাকে যদি তোমার পথ থেকে না সরিয়ে দাও, তাহলে দেখবে একদিন তোমার সব কিছু সেই নিয়ে নেবে। যেভাবে ছাত্রলীগ নেতার আসন এবং সভাপতির আসনটা নিয়ে নিল, তুমি কি চাও একসময় সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে যেতে? আমি তোমাকে ভালোবাসি, এর জন্যই আমি তোমার খারাপ অবস্থা দেখতে পারবো না। এখন তুমি যদি আমার কথা না শুনো, তাহলে আর কি করার বলো? নীলার সাথে আকাশ একটি রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। তাদের মধ্যে প্রেম চলছে কিছুদিন ধরে। হঠাৎই নীলার সাথে আকাশের পরিচয় এবং তারপর থেকে প্রেম। আকাশ পরে জানতে পারলো যে নীলা তার বোনের বান্ধবী। যদিও তুমি কথাগুলো ঠিক বলেছো, কিন্তু আমি এই কাজ করতে পারবো না। কেন তুমি এই কাজ করতে পারবে না? তোমার বাবা তো এক একটা করে সবকিছু তোমার বোনকে দিয়ে দিবে, তখন তুমি কি করবে? নীলার সাথে আকাশ দেখা করতে এসেছে একটি রেস্টুরেন্টে। খাওয়া দাওয়ার মাঝে বিভিন্ন রকম পরামর্শ দিতে লাগলো আকাশকে, যদিও আকাশের বিপরীতে তাকে কিছু বলল না। কেন তুমি তোমার বোনকে মারতে পারবে না? এই পৃথিবীর সবকিছু থেকে বেশি আপন হলো টাকা। যার কাছে টাকা আছে তার কাছে সব কিছু আছে। আমি আমার বোনকে মারতে পারবো না, এই জন্য যে আমি আমার বাবার উপরে কখনো কথা বলতে পারবো না। তাকে কিছু না বলে আমি করতে পারবো না। আর আমার বাবা বলেছে যে আপাতত সব কিছু থেকে বিরত থাকতে। তুমি কি সারা জীবন তোমার বাবার গোলাম হয়ে থাকবে, নাকি নিজের কিছু করবে বলো? তোমার বাবা আজ মন্ত্রী, পরে রিটায়ার করবে। তখন দেখো তোমাকে মন্ত্রীর পদে না বসিয়ে তোমার বোনকে সেই পদে বসিয়ে দিবে। তখন দেখো কেমন লাগে। আমার কথা তো তোমার মাথায় ঢুকছে না। তো আমি কি করব তুমি বলো? আমি যা যা বলি সেটা তুমি শোনো, আমার কথা অনুযায়ী চলো, তাহলে দেখবে একসময় সব কিছু তোমার হবে। কি করতে হবে বলো আমাকে? আমারও এসব আর সহ্য হচ্ছে না। বৃষ্টির এমন ক্ষমতা, সব কিছু তেমন হস্ত করা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তুমি আমার ভরসা। তুমি নিজে কিছু না করো, সবসময় বৃষ্টির সামনে ভালো হয়ে থাকো আর অন্য কাউকে দিয়ে কাজগুলো করিয়ে দাও। অন্যকে ঠিক করে বৃষ্টিকে মেরে ফেলো। আচ্ছা জান, ঠিক আছে, এখন আমার এখান থেকে যাওয়া উচিত। তোমার কথা আমার সব মনে থাকবে। আবারও সুযোগ পেলে তোমার সাথে দেখা করব। আচ্ছা। আকাশ নীলার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। নিজেই নিজের প্ল্যান সাকসেসফুল হয়েছে এটা ভেবে নীলা মুচকি হাসলো। এরপর আবিরকে কল করলো তাকে খুশির খবর দেওয়ার জন্য। মাহিম আর বৃষ্টির ভালোবাসা ভালোই চলতে লাগলো। বৃষ্টি যেখানে যাক না কেন, মাহিম তার সাথে থাকে। বৃষ্টির সকল লোকেরা এসব দেখে কিছু বলে না, আর বৃষ্টির বন্ধুরা তো এসব দেখে আরও বেশি অবাক হয়। কিন্তু তারাও খুশি হয়েছে বৃষ্টির জীবনে কেউ এসেছে যে কিনা বৃষ্টিকে অনেক ভালোবাসে, অনেক খেয়াল রাখে। আজ ভার্সিটিতে ভিপির নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনের বৃষ্টির কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই জিতে গেছে। সবার সাথে আজ ভার্সিটিতে এসেছে বৃষ্টি নিজের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য। সেখানে বড় একটা স্টেজ করা হয়েছে, যেখানে গণ্যমান্য ব্যক্তিরা এসেছে। এখানে বৃষ্টির ভাই এবং বাবাও আছে, যা বৃষ্টিকে সম্বর্ধনা দিতে এসেছে। ফুল দিয়ে বরণ করে নিল। এরপর সবাই এক এক করে ভাষণ দিল। বৃষ্টিও কিছু সময় সেখানে ভাষণ দিল। আকাশ নিজ হাতে বৃষ্টিকে সব দায়িত্ব বুঝিয়ে দিল। এক এক করে বৃষ্টি নিজের বক্তব্য দিয়ে সব দায়িত্ব বুঝে নিল। রবিল চৌধুরী খুব ভালো করে লক্ষ্য করলো যে একটি ছেলে বৃষ্টির সাথে সবসময় থাকে, কিন্তু নতুন এই ছেলেটিকে সে চিনে না। তার এক লোককে ডেকে তার কানে কানে ছেলেটির উপর সব সময় নজর রাখতে বলল এবং সব খোঁজ খবর নিতে বলল। নতুন এক মাফিয়া গ্রুপের আবির্ভাব হয়েছে, যার দলে লিডারের নাম একে, যার গ্রুপের নাম হানি গ্যাং। লিডার সামনে বসে আছে একজন ছেলে এবং মেয়ে, কিন্তু তাদের নাম পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। ছেলে মেয়ে দুটো ভয়ে ভয়ে আছে। আপনি হঠাৎ আমাদেরকে তুলে নিয়ে আসলেন কেন? আমরা তো কোনো ভুল করি নাই জানা মতে।
ভুল করেছিস তোরা, আর সেটা হলো লেডি মাফিয়া কুইনের সাথে কাজ করার জন্য কাজ করেছিস, যেটা আমাদের অনেক ভোগান্তি করেছে। এটা আমাদের দায়িত্ব ছিল। তোদের এই দায়িত্ব আজ তোদের জীবন কেড়ে নেবে, কিন্তু হ্যাঁ, তোদের এক শর্তে ছেড়ে দিতে পারি, যদি তুই আমার সাথে রাজি হবি। কি শর্ত আপনি আগে বলেন, তারপর আমরা দেখব রাজি হওয়া যায় কিনা। ওকে, তোদের শর্ত হলো লেডি মাফিয়া কুইনকে মেরে ফেলবি, আর যেটা খুব তাড়াতাড়ি। যদি সেটা করতে পারিস তাহলে মেয়ে তোকে লেডি মাফিয়া বানিয়ে দেব, আর এই ছেলে তোকে আমার দলের সদস্য বানিয়ে নিব এবং আমার ডান হাত বানিয়ে নিব। তোরা কি রাজি আছিস? একে এর কথা শুনে ছেলে মেয়ে দুটো নিজেদের একে অপরের দিকে তাকালো। তারপর কিছু সময় চিন্তা করলো, তারপর তাদের মুখে হাসি ফুটে উঠল। ওরা দুজন একের দিকে হাত বাড়িয়ে দিল এবং একে সাথে তার হাত মিলিয়ে নিল। একে বুঝে গেল যে এই দুজনই তার কথাই প্রায় রাজি হয়ে গেছে। এটা ভেবে সে মুচকি হেসে ফেলল। তার প্ল্যান যে এক এক করে সাকসেসফুল হচ্ছে সেটি সে খুব ভালো করে বুঝতে পারল। নিজের লোকেদেরকে ডেকে ছেলে মেয়ে দুটোকে তারা আস্থানা থেকে নিয়ে যেতে বলল এবং সেখানে একটি দড়ি এসেছে সেখানে নিলয় যেতে যেতে বলল চোখ বেঁধে। বৃষ্টি নিজেদের গাড়ি নিয়ে দ্রুত নিজেদের আস্থানার দিকে চলে আসলো। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ভিতর চলে গেল। বৃষ্টিকে দেখে মনে হচ্ছে সে রেগে আছে। বৃষ্টির পিছনে পিছনে সেই রাস্তার ভিতর প্রবেশ করলো। 1.5 মাসের মধ্যে মাহিমকে সেফটি করার মতন সবকিছু শিখিয়ে দিল এবং আগের মতন খ্যাত রয়েছে। জোর করেনি, কারণ মাহিমকে এই রূপে তার কাছে অনেক ভালো লাগে। আয়েশা, আকিব, সুমাইয়া, রিয়া, তোরা এখানে আসিস? রিমন কোথায়? তার কোনো একটা জরুরি কাজ পড়ে গেছে, সেই জন্য এখান থেকে একটু আগে চলে গেল। আজকাল দেখছি সে আমার কাজ করার থেকে নিজের কাজ একটু বেশিই করছে। আচ্ছা যাই হোক, ব্যক্তিগত কাজ থাকতেই পারে। তুই কেন রেগে? তুই কি কোনো কিছু নিয়ে টেনশনে আছিস বা ভয়ে আছিস, নাকি রিমন কিছু করেছে? না, এমন কিছুই করিনি। আমার কাছে খবর এসেছে যে আজকে মংলা বন্দরে ড্রাগসের ডিল হতে চলেছে। আমি বুঝতে পারছি না আমার শহরে কেন এসব কাজ চলবে আমার অনাচারে, আর তোরা কোনো খবরই দিতে পারছিস না। সব খবর আমাকে নিতে হচ্ছে। সরি দোস্ত, তোকে আমরা খবর দিতে পারিনি এই জন্য। সেন্টিমেন্টস খাস না। আজ রাতে রেডি হয়ে থাকবি, আমি আসলে সবাই একসাথে সেখানে যাব। রিমনকেও এই খবর দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, আমিও তোমাদের সাথে যাই। হেই, তুমি সেখানে গিয়ে কি করবে? তুমি সেখানে গিয়ে বৃষ্টিকে কোনো সাহায্য করতে পারবে? হ্যাঁ, অযথা গিয়ে ঝামেলা বাড়ানো। বৃষ্টি নিজের কাজ করবে নাকি তোমার খেয়াল রাখবে? আয়েশার মুখে এমন কথা শুনে মাহিম মুচকি হেসে মাথা নিচু করে রইল। এই আয়েশা, তুই মাহিমের সাথে কেমন কথা বলছিস? তুই কি ভুলে গেছিস যে মাহিম আমার কি হয়? সরি দোস্ত, আমি তাকে এভাবে বলতে চাইনি, কিন্তু কি করব বল? সে তো মারামারি এবং বন্দুক কিছু চালাতে পারে না। অযথা সেখানে গিয়ে কি করবে? তাকে বোঝানোর দায়িত্ব আমার, কিন্তু তুই তাকে অমন করে কথা শোনাবি? ভুল হয়ে গেছে, আমাকে মাফ কর। আর কিছু বলো না। মাহিমকে নিয়ে বৃষ্টি সেখান থেকে চলে গেল। বাংলাদেশে এসে মাহিমকে অনেকভাবে বুঝিয়ে বলল, আমি তোমার সাথে যেতে চাই, কারণ তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে সেখানে আমার কিছুই হবে না, কারণ সেখানে আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধব থাকবে। তাছাড়া আমার দলের লোকও সেখানে থাকবে। কিন্তু সেখানে আমি তো থাকবো না। মাহিম, বোঝার চেষ্টা করো প্লিজ। কেন তুমি বুঝতে চাইছো না বলো? বৃষ্টি ও তার দলের লোক মংলা বন্দরে যে ফেসে গেল, সে ভাবতে পারেনি যে তাদের সাথে এমন হবে, কারণ তারা একে ট্রেপে ফেসে গেছে। আর বৃষ্টি নিজের বাংলোতে মাহিমকে অনেকভাবে বুঝিয়ে রেখে এসেছে, কারণ সে আজ যে মিশনে যাচ্ছে সেটা অনেক কঠিন। সেখানে গিয়ে বৃষ্টির কোনো বিপদ হতে পারে, কারণ সে খুব ভালো করে বুঝতে পারছে আশেপাশে অনেক বিশ্বাসঘাতক বেড়ে গেছে। মাহিমকে সে এই বিপদে ফেলতে চায় না, তাই সে এই মিশনটাই মাহিমকে নিল না। বৃষ্টি নিজের আস্থানায় চলে আসলো। এসে দেখলো যে সবাই রেডি হয়ে গেছে অস্ত্র শস্ত্র নিয়ে। রাইফেলগুলো তোরা সবাই চেক করে নিয়েছিস তো? গুলি ভালো করে চলছে তো নাকি? সেখানে গিয়ে আবার কোনো ঝামেলা পড়তে হবে? হ্যাঁ, আমি সব কিছু চেক করে নিয়েছি বৃষ্টি, সেটা নিয়ে আর ভাবতে হবে না তোকে। তাহলে চল যাওয়া যাক, আমি বুঝিয়ে দিয়েছি
সেই অনুযায়ী সব করবে। ওকে কুইন। সবাইকে নিয়ে রওনা হলো। 1 ঘন্টা পর তারা সবাই মংলা বন্দরের কাছাকাছি পৌঁছে গেল। একটু দূর থেকে সবাই নেমে গেল এবং চুপি চুপি অন্ধকারে ঝোপঝাড়ের ভিতর মিশে গেল। অপেক্ষা করতে লাগলো কখন এই ডিলটা শুরু হয়। রাত 12টা বাজে। চারপাশে নিরিবিলি, ঝিঝি পোকা এবং বিভিন্ন ধরনের পোকা ডাকছে। হঠাৎ দুটো গাড়ি করে সেখানে লোক আসলো এবং পিছনে একটি বড় ড্রাগস গাড়ি, হয়তো তার ভেতরে আছে মেয়ে। কিন্তু বৃষ্টি খবর পেয়েছিল যে সেখানে শুধু ড্রাগসের ডিল হবে। গাড়িগুলো থেকে এক এক করে মেয়েগুলোকে নামাতে লাগলো এবং জাহাজের ভিতর তুলতে লাগলো। জাহাজ থেকে একজন লোক বেরিয়ে আসলো, তার সাথে নিলয় নামের গ্যাংস্টার ডিল করতে লাগলো। হঠাৎ চারপাশ থেকে বৃষ্টি আর তার লোকজন ঘিরে ফেলল। নিলয় তো এসব দেখে অবাক হয়ে গেল। সে যে আজ এখানে কোনো ডিল করছে, এটা তো বাইরে যাওয়ার কথা নয়। তবু এই খবর বাইরে কিভাবে গেল সেটা বুঝতে পারছে না। সবে হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ল। আগে সবাইকে বলল যার যার হাতের বন্দুক আছে সব ফেলে দিতে। আতিফের কথা শুনে সবাই নিজেদের হাতের বন্দুক ফেলে দিল। নিলয়ের দলের লোক বৃষ্টি হাঁটতে হাঁটতে সবার সামনে এগিয়ে আসলো। বৃষ্টিকে দেখে নিলয়ের মুখে হাসি ফুটে উঠল। আরে লেডি মাফিয়া কুইন যে, খুব ভালো। আমি ভাবতে পারিনি যে আমার এই ডিলের সময় তোর সাথে দেখা হয়ে যাবে। এক কাজের ভিতর আরও এক কাজ হয়ে যাবে, তো আজকে তোকে এখানে মেরেই ফেলবো। এমন অনেকেই এসেছে, হারিয়েও গেছে, আর এমন কথা বলেছে, কিন্তু এই লেডি মাফিয়া কুইনকে কেউ মারতে পারেনি। আর তুইও পারবি না। আমি তোকে আরও ধ্বংস করে দেব। তুই যে অন্যায় কাজ করেছিস, আমি আজকে সেটা নষ্ট করে দিব। তুই এতগুলো মেয়েকে কোনোভাবেই পাচার করতে পারবি না, আর না এই ডিল ফাইনাল করতে পারবি। তুই হয়তো আমাকে চিনিস না। আমার খবর না নিয়ে তুই এখানে চলে এসেছিস। আমি হলাম গ্যাংস্টার কিং এ নিলয়, যার নাম শুনে প্রত্যেকটা দেশে ভয়ে কাঁপে। তাহলে তুই সেই গ্যাংস্টার যার পেছনে ইন্টারপোল সব বড় বড় মাফিয়ারা লেগে আছে মারার জন্য? যাক, ভালোই হয়েছে তুই আমার বিষয়ে জানিস। তাহলে এটাও জানিস যে আমি কতটা ভয়ানক, কিভাবে মানুষকে মেরে ফেলি, আর কাউকে মরতে আমার হাত পর্যন্ত কাঁপে নাই। তুই হয়তো অন্য অন্য দেশে নিজের আধিপত্য বিস্তার করেছিস এবং নিজের তাণ্ডব চালিয়েছিস, কিন্তু তুই আমার দেশে কিছুই করতে পারবি না, কারণ এখানে যে লেডি মাফিয়া কুইন আছে। তুই আমাকে ভালো মতো চিনিস না, আর আমাকে এসেছিস মারতে, আমাকে ধ্বংস করতে এসেছিস। সবচেয়ে বোকা মেয়ের কাজ এটা, যে তুই খোঁজ খবর না নিয়ে এখানে চলে এসেছিস। মাত্র এইগুলো লোককে নিয়ে তুই আমাকে মারতে চলে এসেছিস। তুই ভাবলি কি করে যে আমার মতো একজন গ্যাংস্টার মাত্র সাধারণ কয়েকজনকে নিয়ে ডিল ফাইনাল করতে চলে আসবে? কথাগুলো বলতে বলতে নিলয় চারপাশে হাত ঘুরিয়ে দেখাতে লাগলো। নিলয়ের কথা শুনে বৃষ্টির চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ নিলয় নিজের শীষ বাজালো, সাথে সাথেই মংলা বন্দরটি আলোতে ভরে গেল এবং চারপাশে AK-47 নিয়ে অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলো। এদের থেকে বৃষ্টির লোকগুলো 2 পা পিছিয়ে গেল ভয়ে, কিন্তু বৃষ্টির কিছুই হলো না। সে একইভাবে দাঁড়িয়ে রইল। আজ এখান থেকে তুই কিংবা তোর কোনো লোক ফিরতে যেতে পারবি না। তুই অনেক কাজে বাধা দিয়েছিস। আজ থেকে লেডি মাফিয়া কুইন নামের আর কেউ থাকবে না, আর না থাকবে কোনো বাধা। বৃষ্টি, পিছিয়ে আয়। আজকে সবকিছু আমাদের অনুকূলের বাইরে চলে গেছে, আমরা কিছুই করতে পারবো না। তাড়াতাড়ি এখান থেকে ফিরে চল। এই বৃষ্টি আজ পর্যন্ত কখনো হারতে শেখেনি, তাই এখান থেকে ফিরে যাবে না। এই গ্যাংস্টার নিলয়কে মেরে এখান থেকেই যাবে। বৃষ্টির কথা শুনে নিলয় অট্ট হাসিতে মেতে ওঠে, কারণ আশেপাশে তার লোক অ্যাটাক করে আছে আর বৃষ্টির লোক মাত্র গুটি কয়েক। নিলয়ের এক ইশারাতে লোকগুলো ছিল সবাইকে গুলি করে মেরে ফেল। শুধু বেঁচে রইল বৃষ্টি এবং তার বন্ধুগুলো। দেখছিস, আমার এক ইশারাতে সব কিছু লন্ডভন্ড হয়ে যায়, আর তুই সাধারণ একজন লেডি কুইন হয়ে আমাকে মারতে গেছিস। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এতদিন হয়তো তোর সামনে ছোট ছোট মাফিয়া, না 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 না, ছোট ছোট পাতি মস্তান এসেছে, যাদেরকে মেরে তুই নিজেকে লেডি মাফিয়া কুইন মনে করিস, তাও বড় ভয়ঙ্কর মাফিয়া কুইন। কিন্তু আজকে তোর সামনে পড়েছে একটা হায়না, যাকে মারা অসম্ভব।
কিন্তু তোকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তোকে ছেড়ে দিতে পারি যদি তুই আমাকে বিয়ে করিস। তাহলে আমার রাজ্যে তোকে কুইন বানিয়ে দেব। তোর মতো কুখ্যাত খুনির সাথে আমি নাকি বিয়ে করব, ভাবলি কি করে? কথাটি বলে বৃষ্টি নিলয়ের মুখে থুতু মারল। নিলয় প্রচণ্ড রেগে গেল, নিজের মুখে থুতুগুলো মুছে নিল। আমার সাথে লাগতে এসেছিস, এত বড় সাহস তোর? আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না। ভেবেছিলাম তোকে একটা সুযোগ দেব, কিন্তু না, তোকে আর কোনো সুযোগই দেব না। তোকে আজ এখানেই মেরে ফেলবো। নিলয় দেখলো যে অনেক লোক আছে, এজন্য বৃষ্টির বন্ধুরা এগিয়ে আসলো। আপনি তো গ্যাংস্টার কিং, দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা এখান থেকে চলে যাই। কথাটি বলে একদম তারা বৃষ্টির কাছে চলে আসলো এবং কাছে রাখা একটা বন্দুক বের করে চারপাশে তাক করে গুলি ছুটতে লাগলো। কয়েকদিকে গিয়ে নিলয়ের লোকেদের গায়ে লাগলো এবং উপর থেকে পড়ে গেল ধপাস করে, কিন্তু তারা বেশি সময় টিকলো না। দূর থেকে গুলি এসে তাদের হাতে লাগলো, সবার হাতে বন্দুক পড়ে গেল, সবাই কাতরাতে লাগলো। নিলয় এসে আয়েশার চুল চেপে ধরলো। তোদের সাহস তো খুব বেড়েছে, তাই না? আমি যেখানে যাই না কেন সব এলাকা আমার হয়ে যায়, আর আমার এলাকায় এসে তোরা বেশি মাতব্বরি করছিস। আমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত যে আমি এখনও তোদের বাঁচিয়ে রেখেছি, কিন্তু মনে হচ্ছে তোদের জানের কোনো মায়া দয়া নেই, এই জন্য বন্দুক চালানোর সাহস পেয়েছিস। একজন এসে নিলয়ের হাতে বন্দুক দিল, আর নিলয় বন্দুকটি নিয়ে একটি চুমু খেলো এবং বৃষ্টির দিকে তাক করলো। মাফিয়া কুইন, তোর চ্যাপ্টার আজকে শেষ, উপরে গিয়ে ভালো থাকিস। কথাটি বলে নিলয় নিজের বন্দুক রিলোড দিল এবং বৃষ্টির একদম মাথা বরাবর তাক করলো, কিন্তু গুলি চালানোর আগে একটি অবাক কাণ্ড ঘটে গেল। হঠাৎ নিলয়ের লোকগুলো উপর থেকে নিচে পড়তে লাগলো, কারণ তারপর বৃষ্টি তার দলবলকে নিয়ে মংলা বন্দরে গিয়েছিল একটি গ্যাংকে ধরতে, যারা ড্রাগসে ডিল করতে এসেছিল। কিন্তু এখানে সে বৃষ্টি বিপদে পড়ে গেছে, কারণ সে ভাবতে পারেনি যে এখানে যে ডিল করতে আসবে সেই হলো একটি গ্যাংস্টার, যে কিনা কয়েকটি দেশের টেররিস্ট, যার পিছনে পড়ে আছে ইন্টারপোলের অফিসাররা। বৃষ্টি সব লোককে মেরে ফেলেছে। নিলয় যখন বৃষ্টির দিকে বন্দুক তাক করে গুলি চালাতে যাবে, এমন সময় অবাক কাণ্ড ঘটে গেল। চারপাশে উপরে যারা ছিল তারা ধপধপ করে মাটিতে পড়তে লাগলো। এটা দেখে তো নিলয় প্রচণ্ড অবাক হয়ে গেল এবং চারপাশে তাকিয়ে দেখতে লাগলো যে কেউ তাদের লোককে মারছে, কিন্তু দূর দূরান্তে তাকেও সে খুঁজে পেল না। হঠাৎ ঝড়ের বেগে তাদের সামনে একটি বাইক এসে থামলো। আশঙ্কিক এমন হওয়াতে দুপাশ থেকে বৃষ্টি এবং নিলয়ের গায়ে হাওয়া লাগতে লাগলো। নিলয় এবং বৃষ্টি দুজনের সামনে তাকিয়ে দেখলো যে বাইকের উপর বসে আছে কালো হুডি, মুখে সিংহের মাস্ক, কোমরে শর্টগান। এক দেখাতে দুজন চিনে গেল। নিলয় তো ভয় পেতে লাগলো, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রকস্টার দ্য শ্যাডো কিং এমকে। আর নিলয় খুব ভালো করে জানে যে এমকে যেখানে যাবে সেখানে তাণ্ডব চলবে। এমকে দেখে বৃষ্টি এবং তার বন্ধুদের মনে একটু সাহস জাগলো, কারণ তারা সবাই ভালো করে জানে এমকে খুব ভালো একজন রকস্টার, যে কিনা সবসময় ভালো কাজ করে থাকে। কিরে নিলয়, অন্য অন্য দেশ থেকে বিতাড়িত হয়ে তুই এখন বাংলাদেশে এসেছিস, আর এখানে এসেও তোর আকাঙ্ক্ষা শুরু করে দিয়েছিস। এমকে, তুই কি ভুলে গেছিস আমার কাজ কি? আর যেটা আমার কাছে সেটা আমি তো করবই। তোর আতঙ্ক শুরু করে দিয়েছিস। তুই অন্যান্য দেশে কাজ করেছিস, কিন্তু আমি তেমন গুরুত্ব দেইনি। কিন্তু তুই আমার নিজের দেশে এসে এমন বেআইনি কাজ করবি, সেটা আমি ছেড়ে দেব না। আজ তোকে হাতে পেয়েছি, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে মারবি? যেটা কখনোই পারবি না। তুই কোনো বাঘ বা সিংহ নস যে তোকে দেখে আমি ভয় পাবো। তোকে তো মারা আমার বাম হাতের কাজ, কিন্তু তোকে আমি আজ মারবো না। তোকে আমি কি করব সেটা তুই একটু পরেই বুঝতে পারবি। নিলয় যখনই নিজের বন্দুক দিয়ে এমকে মারতে যাবে, এমন সময় একটি ইঞ্জেকশন এসে তার ঘাড়ে লাগলো। সাথে সাথে নিলয় মাটিতে পড়ে গেল। এমকের বাম হাত রাজু আসলো সেখানে। এই ড্রাগসগুলো আমাদের সাথে নিয়ে চল, আর মেয়েগুলোকে তাদের নিজ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে ভাই, তাই হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি সঠিক সময় না আসতেন তাহলে কি যে হতো, আমরা তো মরে যেতাম। তার সাথে এতগুলো মেয়েকে অন্য দেশে পাচারও করে দিত। লেডি মাফিয়া কুইন,
এখানে আপনি না আসলেও আমাকে তো আসতেই হতো, কোনো ব্যাপার না। কিন্তু অপরাধের বিষয়ে কোনো খোঁজ খবর না নিয়ে একবারেই চলে আসাটা ঠিক নয়। এই রাস্তায় হয়তো তুমি নতুন অথবা কাঁচা, কিন্তু আমি তোমাকে পরামর্শ দেব যে সব সময় প্ল্যান করে আসবে এবং অপরাধী ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে আসবে। তা না হলে এর থেকেও বড় বিপদে পড়তে পারো। কথাটি বলে এমকে আর কোনো কথা বাড়ালো না, নিজের বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। চারপাশ থেকে এমকে লোক এসে ভরে গেল। তারা এসে মেয়েগুলোকে সেখান থেকে নিয়ে চলে গেল, আর নিলয়কে রাজু সেখান থেকে নিয়ে গেল। বৃষ্টি সেখান থেকে কিছু করতে পারল না। আজ তাকে খুব অসহায় লাগছে, কারণ সে একজন লেডি মাফিয়া কুইন হয়ে একজনের সাহায্য নিয়েছে। পরের দিন সকালে একটি ব্রেকিং নিউজ দেখাচ্ছে, আর সেটা হলো মংলা বন্দরে অনেকগুলো মানুষের লাশ পাওয়া গেছে, আর যাদের পেয়েছে গুলির আঘাত দেখা গেছে, কিন্তু কে বা কারা মেরেছে এটা এখনও জানা যায়নি। দেশে এখন সর্বচোখে দেখছে একের পর এক খুন হতে চলেছে, কিন্তু সরকার সেই খুনিকে কোনোভাবেই শাস্তি দিতে পারছে না। বৃষ্টি আর নিজের বাসায় তেমন আর থাকে না, যদিও রাতে বাসায় থাকে। সকালে উঠে সে চলে যায়। আজকেও সে নিজের বাসা থেকে বেরিয়ে রওনা দিল। সেখানে যেতে বেশি সময় লাগে না। বৃষ্টিকে আসতে দেখে মাহিম তাড়াতাড়ি করে নিজের রুম থেকে বেরিয়ে পড়ল। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? খবরে দেখলাম সেখানে অনেক লোক মারা গেছে। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। আমার কাছে তো কোনো ফোন নেই যে তোমাকে ফোন করে আমি খোঁজ খবর নিব। আরে পাগল, আমার কিছুই হয়নি। আমি একজন লেডি মাফিয়া কুইন, আর আমার ক্ষতি করবে এমন কেউ আছে নাকি বলো? আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে তোমার কিছু হয়নি। তোমাকে হারিয়ে ফেললে আমি তো চলে যেতাম। পাগল, চলো তোমাকে নিয়ে আজ ঘুরে আসি। হ্যাঁ বস, আপনি যে ছেলের খোঁজ নিতে বলেছিলেন তার খোঁজ নিয়ে এসেছি। এখন বল, সেই ছেলেটিকে আর আমার মেয়ের সাথে কি করে? তাকে তো কোনোদিন দেখিনি। একজন ক্ষেত হয়ে আমার মেয়ের সাথে সে কি করতেছিল? মাফ করবেন বস, আমি এখন যে খবরটি দিব সেটা শুনে হয়তো আপনি নিজে যাবেন। তাড়াতাড়ি আমাকে বল, এত ভনিতা না করে। আসলে বস, ছেলেটির নাম মাহিম, বাইরে থেকে ঢাকা শহরে এসেছে। আর আপনার মেয়ের সাথে তার কিছুদিন হলো পরিচয়, এই যে 2 মাস হবে। আপনার মেয়েকে যে বাংলোটি উপহার দিয়েছে সেখানেই আপাতত সে ছেলেটি থাকে, এবং আপনার মেয়ে প্রতি রাতে বাইরে থাকে, সেটা কোনোভাবে থাকে না, সে সেই ছেলেটির কাছেই থাকে। আরও জানতে পেরেছি যে সেই ছেলেটির সাথে আপনার মেয়ের একটি সম্পর্ক রয়েছে, সেটা হলো ভালোবাসার সম্পর্ক। কি এত বড় সাহস! এক ক্ষেত গাওয়া হয়ে আমার মেয়ের সাথে রিলেশন করে থাকে? আমি তাকে ছাড়বো না। তার পিছনে লোক লাগিয়ে দে, তাকে যেন খুন করে তার মৃতদেহ আমার সামনে নিয়ে আসা হয়। আপনার যেটা হুকুম বস, আমি সেটা পালন করব, কিন্তু এটা যদি আপনার মেয়ে আমাকে কিছু করে ফেলে? এমনভাবে কিছু করবি যাতে আমার মেয়ে কিছুই বুঝতে না পারে। বুঝতে পেরেছিস তুই? কোনোভাবে যদি আমার মেয়ে জানতে পেরেছে যে এইসবের পিছনে আমার হাত, তাহলে সে অনেকটা রেগে যাবে আমার উপর। তাই তুই সব কিছু একদম নীরবে সিক্রেটভাবে করবি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুই তাকে খুঁজতে থাক। কোথায় রাখা হয়েছে যত লোক লাগে খোঁজ কর, তবু আমি তাকে চাই। ঠিক আছে বস। আর কে লোক চলে গেল। তখন আর কে মনে মনে ভাবতে লাগলো যে গ্যাংস্টার মতন একজন মানুষের রকস্টার তুলে নিয়ে গেল। সে ভাবতে অবাক হচ্ছে, কিন্তু তার ধারণা নেই যে রকস্টারের কাছে ছোট্ট একটা গ্যাংস্টার কিছুই না। আর্কের খুব চিন্তা হতে লাগলো, কারণ প্রথমে কন্ট্যাক্ট কিলার জেমস, এখন তার প্রাণের বন্ধু নিলয়, যে কিনা কয়েকটি দেশে রাজ করে, একজন গ্যাংস্টার। সে এখানে তো আর কিছুই করার নেই, কারণ একজন রকস্টারের সামনে যে সে সাধারণ একজন মাফিয়া হয়ে কিছুই করতে পারবে না একলা। রকস্টারটাকে কিছু করতে হলে জোট হয়ে করতে হবে। 1 মাস হয়ে গেল, তোমরা আর কত সময় নেবে? তোমাদের নিজের জানের কি মায়া দয়া নেই, নাকি তোমরা তোমাদের পাওয়ার পেতে চাও না? আপনার মুখ দিয়ে বলতে সহজেই আছে, কিন্তু লেডি মাফিয়া কুইনকে মারা এতটা সহজ নয় যতটা আপনি সহজভাবে বলছেন। আমরা তাকে মারার জন্য ওত পেতে আছি, কিন্তু কোনোভাবেই তো সুযোগ পাচ্ছি না, কারণ তার সাথে একটি ছেলে সব সময় লেগেই আছে, যখনই সে একা থাকুক না কেন। সেই ছেলেকে সহ মেরে ফেললো তোমরা। আমি চাই না তার সাথে থেকে কেউ বেঁচে থাকুক এবং প্রতিশোধ নিক। আমি খবর পেয়েছি যে ছেলেটি বৃষ্টির সাথে থাকে,
সে হলো তার প্রেমিক। আরে বস, তাকে মেরে আমাদের কি লাভ বলেন? সে একটা খ্যাত, সে আমাদের কিছুই করতে পারবে না। সেটা আমি জানি, কিন্তু আমি কোনো প্রমাণ রাখতে চাই না। এই জন্য বৃষ্টিকে তো মারবে, সাথে তার সাথে ওই ছেলেটি থাকলে তাকেও সেখানে মেরে ফেলবে। আপনার যেটা ইচ্ছা বলছে সেই মতোই হবে। আমাদের আর কিছু দিন সময় দেন। ঠিক আছে, আর 1 সপ্তাহ সময় দিলাম। এর মাঝে আমি যেন খবর শুনতে পাই যে লেডি মাফিয়া কুইন মারা গেছে। পরে কথাগুলো বলে একে ইশারা দিল তাদের দুজনকে চলে যেতে। একের থেকে বিদায় নিয়ে ছেলে ও মেয়ে দুটো চলে গেল। এমকে নিজের ঠিক করা একটি আস্তানে এসেছে, যেখানে তার লোক দাঁড়িয়ে আছে চারপাশে। বাইক নিয়ে সেখানে প্রবেশ করলো। গাড়ি থেকে নামার সাথে সাথেই রাজু এসে উপস্থিত হলো। তাহলে ভাই আপনার আসার সময় হয়েছে। অনেকদিন অপেক্ষা করালেন এই কাজটি করার জন্য। তুই তো জানিস আমি কোন পরিস্থিতিতে আছি। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমাকে একটু সময় তো বের করতেই হবে, বল। সমস্যা নেই ভাই, আপনি ভিতরে চলুন। দুজনকে আপনার কথা মতন বেঁধে রাখা হয়েছে। তারা দুজন জীবিত আছে তো, নাকি মেরে মেরে আলু ভর্তা করে ফেলেছিস? কি যে বলেন ভাই, আপনার হুকুম ব্যতীত কোনো সময় কিছু করেছি আমরা? ঠিক আছে, চল নিয়ে আমাকে সেই জানোয়ার দুটার কাছে। এমকের কথা মতন রাজু তাকে ভেতরে নিয়ে গেল, যেখানে দুজন ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে। তাদের মুখে কালো কাপড় বাঁধা। এমকে গেলে রাজু একজনকে ছেড়ে দিল, তাদের মুখে কাপড় খুলে ফেলল। অনুমতি পাওয়া মাত্র একজন গিয়ে তাদের দুজনের মুখের কাপড় সরিয়ে ফেলল। সাথে সাথে বেরিয়ে এলো নিলয় আর জেমসের মুখ। তাদের দেখে এমকের মুখে হাসি ফুটে উঠল। এত অপেক্ষা করাচ্ছিস কেন রাজু? ওদের জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর তাড়াতাড়ি, আমাকে আবার ফিরে যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে ভাই। এবার রাজু এগিয়ে বোতলে পানি দুজনের মুখে ছিটিয়ে দিল। কিছু সময়ের মাঝে তাদের দুজনের জ্ঞান ফিরে আসলো। তারা সামনে দেখতে পেল যে মুখোশ পরে একজন দাঁড়িয়ে আছে। তার পোশাকে তারা বুঝে গেল যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, সেটা হলো এমকে, যার কথা শুনবে মাফিয়া জগতের সবাই ভয়ে কেঁপে ওঠে। জেমস, আগে তোর হিসাবটা করে নি। এখন তুই বল, তোকে কে পাঠিয়েছিল? কে তোকে কন্ট্যাক্ট দিয়েছিল লেডি কুইনকে মারার জন্য? আমি মরে গেলেও সেটা বলবো না, কারণ সে কন্ট্যাক্ট দেয় না, কেননা সেটা আমার কাছে থাকবে। তুই হয়তো আমার ভয়াবহতার সম্পর্কে জানিস না। আমি তোকে কত অত্যাচার করব তুই ভাবতেও পারতিস না। কষ্ট দিতে চাই না, এই জন্য আমি তোকে আগে প্রশ্ন করেছি। তুই যদি ভালো মতো উত্তর দিস তাহলে তোকে আমি ছেড়ে দেব, না হলে দেখতেই পারবে আমি কতটা ভয়াবহ। তুই যা ইচ্ছা করতে পারিস, কিন্তু আমাকে কিছুই করতে পারবে না। তুই যতই আমাকে অত্যাচার করিস না কেন, আমার পেট থেকে তুই কোনোভাবেই যে কন্ট্যাক্ট দিয়েছে তার নাম বের করতে পারবে না। কে রে রাজু, এ তো কোনোভাবেই মানছে না। তাহলে একটু অত্যাচার করা যায়? তোর অত্যাচার কেমন ভয়াবহ তার একটু ট্রেলার দেখিয়ে দিই। তাহলে ভিতরে থেকে আমার যন্ত্রপাতিগুলো নিয়ে আয়, যেটা দিয়ে আমি এদের সাথে খেলা করি। আচ্ছা ঠিক আছে ভাই। রাজু যন্ত্রপাতি নিয়ে চলে গেল। এদিকে এমকে বলতে লাগলো, নিলয়, তুই ইচ্ছে করে চোখ বন্ধ করে রাখতে পারিস, কারণ তুই যদি এমন ভয়াবহতা দেখে স্টক করে ফেলিস তখন তো তোকে আমি অত্যাচার করতে পারবো না। আর যদি মনে হয় আমার অত্যাচারের ট্রেলার দেখতে চাস তাহলে চোখ খুলে রাখিস। আমি একজন গ্যাংস্টার, আমি অন্যদের অত্যাচার করি, কেউ আমাকে অত্যাচার করতে পারে না। আর যদিও তুই আমাকে অত্যাচার করিস না কেন, সব কিছু আমি সয়ে নিতে পারবো। নিলয়ের কথা শুনে এমকে মুচকি হাসলো। এমকের পছন্দের অস্ত্রগুলো নিয়ে এসে তার কাছে রাখলো। বক্স থেকে নিজের পছন্দের যন্ত্রগুলো বাছতে লাগলো যে কোনটা নিবে। একসময় সে একটি প্লাস ও পেরেক নিল। আমি ইচ্ছে করলে তোকে তিলে তিলে কষ্ট দিতে পারতাম, কিন্তু সেই সময় আমার হাতে নেই। তাই তোকে ডাইরেক্ট একবারে অ্যাকশন নিচে ট্রেলার দেখানোর জন্য। নিলয় এমকের কাজের দিকে তাকিয়ে রইল যে সে কি করতে চাইছে। আর এইদিকে জেমস ভাবতে লাগলো যে তাকে কি এমন শাস্তি দিবে যে প্লাস আর পেরেক দিয়ে। তুমি প্রস্তুত তো? তুই আমাকে যতই ভয় দেখাস না কেন, আমি কিছুই বলবো না। তুই বলবি সেটা খুব তাড়াতাড়ি, শুধু অপেক্ষা কর। জেমসের দিকে এগিয়ে গেল এমকে। রাজুকে ইশারা দিল। রাজু এসে জেমসের মাথা চেপে ধরল।
এমকের কোনো ভনিতা না করে জেমসের ডান হাতের আঙ্গুলের নখ উপড়ে ফেলো। সাথে সাথে জেমস চিৎকার করে উঠল, কিন্তু বেশি সময় চিৎকার করলো না, নিজেকে সরিয়ে দিল। এসব মার তার কাছে কিন্তু কিছুই না, কিন্তু জেমস জানে না যে এমকে তাকে কি কি শাস্তি দিবে। এমকে এবার প্লাস রেখেতে একটা ছোট্ট হাতুড় তুলে নিল এবং সেটাতে এমকে জেমসের চোখের মুখ কাছে পেরেকটি ধরল। এরপর কোনো কথা ছাড়াই চোখের ভেতর ঢুকিয়ে দিল পেরেকটি। এমনভাবে অত্যাচার জেমস আশা করেনি। সে ভেবেছিল হয়তো হাত মাত কেটে রক্তে ঝাল ঢেলে দিবে, কিন্তু না, এর থেকেও কঠিন শাস্তি সে জেমসকে দিয়েছে। নিলয় তো এসব দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এমন ভয়াবহতা সে সামনে থেকে কখনো দেখেনি। সে ভাবতে পারছে না তার জন্য কি আশা করছে এখানে। পেরেক বের কর, আমি আর সহ্য করতে পারছি না, আমার চোখ খারাপ হয়ে যাবে। তুই মানুষ নাকি জানোয়ারে? এমন অত্যাচার কেন করছিস তুই? আমার চোখটাই নষ্ট করে দিলি। একটা চোখ তো এখনো বেঁচে আছে, ভাগ্য ভালো তোর, কারণ একটি চোখ তুলে নিয়ে নি। ওই চোখ দিয়ে তুই মানুষের মাথাকে টার্গেট করিস, তাই না? সেই জন্য তোর চোখে তুলে দিলাম আমি। কথাটি বলে এমকে প্লাস নিয়ে পেরেক টান মারল। আহ! চিৎকার করার সাথে সাথে জেমসের চোখ উপরে আসলো পেরেকের সাথে। এসব দেখে রুমের ভিতরে যাদের হাত দুর্বল ছিল তারা তাড়াতাড়ি করে সেই রুম থেকে বেরিয়ে গেল। এত কঠিন শাস্তি আমাকে আর দিস না, আমি এখনই বলছি। আমাকে কে কন্ট্যাক্ট দিয়েছিল তবু আমাকে ছেড়ে দে, আর না হয় একেবারে মেরে ফেলবে। এই তো কুকু সঠিক পথে এসেছে, এখন তাড়াতাড়ি বল। আর কে নামের একজন দিয়েছিল, আমি তাকে কখনো দেখি নাই, তার সাথে আমার শুধু অন্ধকারে দেখা হতো। আমার কথা তুই বিশ্বাস কর। ঠিক আছে, কিন্তু তোকে ছেড়ে দিব না, কারণ তুই অনেক অন্যায় করেছিস, তোর বেঁচে থাকার কোনো মানেই হয় না। এটা বলে সে বক্স থেকে একটি ছুরি নিয়ে জেমসের গলা কেটে দিল। সাথে সাথেই জেমস সেখানে মারা গেল। হঠাৎ নিলয়ের দিকে তাকালো এমকে। তার এমন তাকানো দেখে নিলয় আঁতকে উঠল। তারপর জেমসকে আর নিলয়কে তুলে নিয়ে আসার কিছুদিন পর এমকে সেখানে এসেছে, যেখানে তাদের দুজনকে বেঁধে রাখা হয়েছে। এমকে এসে জেমসকে জিজ্ঞেস করেছে তাকে কি পাঠিয়েছিল লেডি মাফিয়া কুইনকে মারার জন্য, কিন্তু প্রথমে স্বীকার করেনি, এই জন্য বিভিন্নভাবে টর্চার করে। অবশেষে জেমস মুখ খুলে বলে যে আর কে নামের একজন তাকে এই খুনের কন্ট্যাক্ট দিয়েছিল। এমকে এটা শুনি কোনো কথা ছাড়াই জেমসকে মেরে ফেল। জেমসকে মেরে এমকে মুচকি হাসলো, যেটা ভয়াবহতা লাগলো। হঠাৎ এমকে নিলয়ের দিকে তাকালো। সাথে সাথে নিলয়ের কানের পাশ দিয়ে মনে হলো বাতাস বয়ে গেল। নিলয় ভয়ে আটকে উঠল। তো গ্যাংস্টার নিলয়, তোকে কি করব তুই নিজেই বল, শুধু ছেড়ে দেওয়া বাদে বল আমি তোকে কি করতে পারি। আমাকে যখন তুই মেরেই ফেলবি তাহলে কম কষ্ট দেওয়ার দয়া করে জেমসের মতো আমাকে বেশি কষ্ট দিয়ে মারিস না, আর আমাকে মারার পর আমার লাশটা সিঙ্গাপুরে দিয়ে পাঠাস। তোর এত বড় বড় কথা কোথায় গেল রে গ্যাংস্টার নিলয়? খুব বড় বড় কথা বলতেছিলি, এখন কি হাওয়া টাইট হয়ে গেছে, নাকি জেমসকে এখন মারা দেখে ভয় পেয়ে গেলি? তোর মতো রকস্টারকে আমি কখনো ভয় পাবো না, কিন্তু তুই একটা সাইকো, তুই একটা পাগল। কোন পাগলের ঘর থেকে বের হয়ে এসেছিস সেটা বোঝা মুশকিল। তোর মাঝে কি একটু মনুষ্যত্ব নেই যে কীভাবে একজন মানুষকে এত নিপূরণভাবে মারতে পারিস? আমার মনের ভিতর অনেক মায়া দয়া আছে, কিন্তু সেটা তোদের মতো পাপীদের জন্য না। তোদের মতো পাপীদের জন্য আমার এই ভয়ঙ্কর রূপটাই যথেষ্ট। এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাকে মেরে ফেল। তোকে তো মারবই, তার আগে এটা বল যে তোর উপরে আর কে আছে যে তোকে লিড করে? আমাকে আবার কি লিড করবে? আমি হলাম কয়েকটি দেশের টেরোরিস্ট গ্যাংস্টার। আমার আন্ডারে অনেক মাফিয়া আছে, আর তুই কিনা বলছিস আমাকে কেলিয়ে দিবি? হাসালি রে। তুই যে কথাগুলো মিথ্যে বলছিস সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তোকেও অত্যাচার করব। না না, আমাকে এভাবে অত্যাচার করিস না, তাহলে যে আমি মরে শান্তি পাবো না। আমাকে কেউ লিড দেয় না, কিন্তু আমার একজন বন্ধু আছে, আর সেটা হলো আর কে। এক কথাই বলছিস? জেমসের কথা শুনে তুই সেই কথা বলছিস? না না, তাহলে তুই আমার ফোন চেক করে দেখ, সেখানে আর কে নাম্বার আছে। এমকে একটা গুলি চালালো সোজা নিলয়ের কপাল বরাবর। সাথে সাথে নিলয় সেখানে মারা গেল। রাজু, নিলয়ের ফোন চেক করে দেখতো কার নাম্বার আছে, সেই নাম্বারটা আমার কাছে টেক্সট করে পাঠিয়ে দে।
যার যার নাম্বার থাকুক না কেন আমাকে টেক্সট করবে। আচ্ছা, আমি এখনই টেক্সট করছি। রাজু নিলয়ের ফোন চেক করে দেখলো যে সেখানে একটি নাম্বারই আছে, যেটা আর কে বলে সেভ করা। তাছাড়া অন্য কোনো নাম্বার কিংবা সেভ করা নাম্বারও দেখলো না। ভাই, এখানে তো শুধু আর কে নাম্বার ছাড়া কারোর নাম্বার নেই। আচ্ছা, আমাকে সেই নাম্বার টেক্সট করে দে। আমার এখন আর সময় নেই, আমাকে যেতে হবে। তোরা নিজেদের কাজ করতে থাক, সঠিক সময় হলে আমি তোদের কাছে হাজির হব। কথাগুলো বলে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল এবং নিজের বাইকের কাছে চলে গেল। আজ 2 দিন পর বৃষ্টি নিজের বাসায় ফিরল, তাও রাতের বেলা। ড্রয়িং রুমে বসেছিল রবিউল চৌধুরী ও তার স্ত্রী। বৃষ্টিকে এই সময় দেখে তারা দুজনই অবাক হলো। সব থেকে বেশি অবাক হলো মামনি, আজকে তুমি ভুল করে এখানে চলে এসেছো নাকি? মানে কি বলছো তুমি? বাবা ভুল করে চলে আসবো কেন? এটা তো আমার নিজের বাসা। তোমার নিজের বাসা সেটা তো তুমি নিজে ভুলে গেছো। রাতে বাড়ি আসো, আবার কয়েকদিন বাদে বাইরে থাকো। তুমি তো এমন ছেলে না, যতই বাইরে থাকো না কেন, যতই মাফিয়াগিরি করো না কেন, রাগ হলে তো তুমি বাসায় ফিরতে। কিন্তু তুমি নিজে ভেবে দেখো, কয়েকদিন হলো তুমি ঠিক মতন বাসায় ফেরো না। আসলে বাবাই একটু কাজ থাকে তো, এই জন্য। তুমি কি করছো আর না করছো আমার কানে কিন্তু সব খবরই আসে। তুমি ভেবেছো যে তুমি কোনো কিছু করবে আর সেটা আমার কানে আসবে না? ভাবলে কি করে তুমি নিজেকে শুধরে নাও। যে ছেলের সাথে তুমি থাকো তার থেকে দূরে থাকাই ভালো। সে একটা খ্যাত। ও, তার মানে তুমি সব কিছু জেনে গেছো। আমার পেছনে তুমি লোক লাগিয়েছো, তাই তো? কিন্তু বাবা, তুমি যখন জেনে গেছো, তাহলে তোমাকে একটা কথা বলে রাখি। আমি যদি কাউকে বিয়ে করি, আর সেটা মাহিমকেই বিয়ে করব, তোমরা আমাকে বাধা দিতে এসো না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। দিনকে দিন তোমার খুব অধপতন হয়েছে। আমি এতদিন কর্ম করে এসেছি যে আমার মেয়ে যতই মাফিয়া হোক না কেন সব সময় ভালো কাজ করে, কিন্তু তাই বলে সে একটা খ্যাত ছেলের সাথে প্রেম করবে, আবার তাকে বিয়ে করতে চাইছে, এটা আমি কোনোভাবে মানিয়ে নিতে পারবো না। এই ঢাকা শহরে আমার খুব নামডাক আছে। আমি একজন মন্ত্রী, আর আমার জামাই হবে কিনা একটা খ্যাত ছেলে। বাবা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, এই থাপ্পড়টা আরো অনেক আগে দেওয়া উচিত ছিল, না হলে তুই এতটা নিচে নামতে পারতিস না। তুই আমার মেয়ে হয়ে কিনে একটি ছেলের সাথে, বলতেও আমার মুখ বাচ্ছে। বাবা, তুমি যে এমনটা ভাবছো, এমন কিছুই হয়নি। মাহিম অনেকটাই ভালো ছেলে। তুমি আমাকে বাধ্য করো না এখান থেকে চলে যেতে। তুই যদি আমার কথা মতন আমার পছন্দের পাত্রকে বিয়ে না করিস, তাহলে তুই এখান থেকে বেরিয়ে চলে যা। তোকে আর আমার মুখের সামনে দেখতে চাই না। আজ থেকে আমার মেয়ে মরে গেছে। আমিও থাকতে চাই না যেই বাবা নিজের মেয়ের সুখ দেখতেই চায় না, যাকে পছন্দ করে না, নিজের মেয়ের ভালোবাসাকে মেনে নিতে পারে না, সেখানে থাকার থেকে না থাকাই বেটার। এটা বলে কান্না করতে করতে বৃষ্টি সেখান থেকে চলে গেল। বৃষ্টির মা অনেক বাধা দেওয়ার চেষ্টা করলো, বৃষ্টি শোনেনি। আজ থেকে তোমার মেয়ের জন্য এই বাড়ির দরজা বন্ধ। তাকে যদি তুমি এই বাড়িতে ঢুকতে দাও, তাহলে তোমাকে ওই বাসা থেকে বের করে দিব। রবিউল চৌধুরীর মুখের উপর বৃষ্টির মা কখনো কথা বলতে পারেনি, এই জন্য সে নিজে কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। তারপর বৃষ্টি কান্না করতে করতে তার বাংলোতে চলে আসলো। তার কাছে ডুপ্লিকেট চাবি থাকায় তাড়াতাড়ি সে বাড়িতে ঢুকে পড়ল। মাহিম যে রুমে থাকে সেই রুমে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে দেখলো যে মাহিম ঘুমিয়ে আছে। সে লাফিয়ে বিছানার উপর উঠে মাহিমের বুকের উপর শুয়ে পড়ল এবং চোখের জল ফেলতে লাগলো। মাহিম ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভেঙে গেল, কারণ তার বুকের উপর কোনো ভারী কিছু এসে পড়েছে। ঘুম ভেঙেছে, দেখলো যে বৃষ্টি তার বুকের উপর শুয়ে আছে। হঠাৎ মাহিমের খেয়াল হলো যে তার বুকের উপর ভেজা কিছু মনে হচ্ছে। মাহিম বৃষ্টির মাথার উপর হাত দিয়ে, কি হলো, তুমি কান্না করছো কেন? কিছু কি হয়েছে তোমার? কিছু হয়নি তো? আমার কিচ্ছু হয়নি, এমনিতে ভালো লাগছে না, এই জন্যই আর কি। তুমি ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। কিছু তো হয়েছে, কিন্তু তুমি আমাকে বলতে চাচ্ছ না। ঠিক আছে, এখন আমার বুকের উপর লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, কাল সকালে সব কিছু শুনবো। মাহিম বৃষ্টির চুলের বিলি কেটে দিতে লাগলো। কিছু সময় বাদে বৃষ্টি মাহিমের বুকের উপর ঘুমিয়ে পড়ল। তারপর রবিউল চৌধুরী, যাকে মাহিমকে মারতে বলেছিল, সে এসে আকাশের কাছে হাজির হলো। সে লোকটি আকাশের খুব খাস লোক, এই জন্য কোনো কথা বলে আগে আকাশের কাছে এসে হাজির হয়।
কি হয়েছে নীরব, হঠাৎ আজ এইখানে? বস, আপনার জন্য একটি ভালো খবর আছে, আর সেটা হলো আপনার বোনের সাথে যে ছেলেটির সাথে সাথে সেটি হলো আপনার বোনের প্রেমিক, আর তাকে মারার জন্য আপনার বাবা হুকুম দিয়েছে। এটা তো খুব ভালো খবর দিলি তুই, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি করে ফেল। ঠিক আছে বস, আমি কাজটি খুব তাড়াতাড়ি করে ফেলবো। আজকে তোর চোখ মুখ কেমন ফুলে আছে কেন? কিছু কি হয়েছে তোর? আরে তেমন কিছুই হয়নি, একটু রাত জেগেছিলাম, এই জন্যই আমার চোখ মুখ ফুলে গেছে। কেন, মাহিমের সাথে কি রোম্যান্স করতেছিলি যে রাত জেগেছিলি? ধুর, তোরা সবসময় আলতু ফালতু কথা বেশিই বলিস। কাল জেগে থেকে মিশনটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম, এই জন্যই আমার চোখ মুখ ফুলে গেছে। ও আচ্ছা, আমরা তো আবার অন্য কিছু ভেবেছিলাম। দিনকে দিন তোদের মাথা মস্তিষ্ক সব খারাপ হয়ে যাচ্ছে, নেগেটিভ চিন্তা একটু বেশি করছিস তোরা, ভালো হয়ে যা। আমরা তো ভালোই আছি, তুই তো একটু অন্যরকম হয়ে গেছিস। তুই বৃষ্টি যে কোনো ছেলেকেই পছন্দ করতি না, আর আজকে না একটি অবিবাহিত ছেলের সাথে দিনের পর দিন রাতের পর রাত একসাথে থাকছিস, এটা কেমন দেখাই তুই বল? আয়েশা, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না, আমার ভালো খারাপ আমি ঠিক জানি, কখন কি করব না করব সেটা আমার বিষয়। আমি তোর সাথে কাজ করলেও তুই আমার বান্ধবী, এই জন্য তোর ভালো দিকটা আমার খেয়াল রাখার অধিকার আছে। অবিবাহিত হিসেবে একসাথে থাকাটা বেটার না, তাই বলছিলাম তোরা যখন একসাথেই থাকতে ভালোবাসিস তাহলে বিয়েটা করে নে তাড়াতাড়ি। হ্যাঁ বৃষ্টি, আয়েশা একদম ঠিক বলেছে, তোরা যত তাড়াতাড়ি পারিস বিয়েটা করে নে। আর যেভাবে থাকাটা ঠিক নয়, আমরা তোকে জ্ঞান দিচ্ছি না, তোকে পরামর্শ দিচ্ছি তোর ভালোর জন্য। তাছাড়া বিয়েটা করে আমাদের তাড়াতাড়ি মামা খালা ডাকটা শোনার সুযোগ করে দেয়। তাদের কথা শুনে বৃষ্টি একটু লজ্জা পেল, কিন্তু নিজেকে স্বাভাবিকভাবে রেখে তাদেরকে ধমক দিয়ে বলল, তোদের ফালতু ফালতু কথা রাখ, আজ রাতে যে মিশনটা আছে সেটার বিষয়ে ভাব। আগের দিনের মতো আবার অপরিকল্পিতভাবে যেন জানা না যায়, কোনো বিপদে যেন না পড়তে হয়, সেই দিকে খেয়াল রাখবি। আমরা সেদিকে একদম খেয়াল রেখেছি কুইন, আমরা কম মানুষ নিয়ে সেখানে যাব না, আজকে আমরা অনেক মানুষ নিয়ে যাব। ঠিক আছে, রাত 11টার দিকে সবাই রেডি থাকিস, আমি চলে আসবো। আমেরিকার বড় একটি সানফ্লাওয়ার হোটেলের একটি বিলাসবহুল রুমে জানালার গ্লাসের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এবং তার পিছনে দাঁড়িয়ে আছে তার বিশ্বস্ত লোক হারুন, যে কিনা সব কন্ট্রোল করে। হারুন, কার এত বড় সাহস আমার ছেলে কেমন নির্মমভাবে খুন করার এই খোঁজ কি পেয়েছিস তুই? হ্যাঁ বস, আমি পেয়ে গেছি। আপনার ছেলেকে খুন করেছে আপনার চিরচেনা সবচেয়ে বড় শত্রু রকস্টার দ্য শ্যাডো কিং। কি, ওর এত বড় সাহস হলো কি করে যে আমার ছেলেকে মারার? এমকে ভুলে গেছে এই জোকার কিং কতটা ভয়ানক? এমকে কি জানে না নিলয় আমার ছেলে? তাহলে তাকে মারার সাহস হলো কি করে? বস, আপনি তো জানেন এমকে কতটা ভয়ানক, আর আপনি যখন খুন করেন তখন কোনো দিকে দেখেন না, সেই যে সামনে আসুক না কেন তাকে খুন করে ফেলেন। এর আগে তো আপনি একবার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন, কোনোভাবেই আপনাকে বাঁচিয়ে নিয়ে এসেছি, কিন্তু এবার আপনার ছেলে নিলয় বাংলাদেশে একলাই ছিল, যে তাকে কেউ বাঁচিয়ে নিয়েছিল আসবে। আমি আমার শত্রুর গুণাগুণ তোর মুখ থেকে শুনতে চাই না, চুপ কর হারামের বাচ্চা। আরেকবার যদি এমকে কে সম্পর্কে এমন ভালো ভালো গুণাগুণ করিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো, ভুলে যাব যে তুই আমার বিশ্বস্ত লোক। সরি বস, ভুল হয়ে গেছে, মাফ করে দিন আমাকে, এবারের আর কখনো এমন হবে না। এখন আপনি বলুন, আমরা আপনার ছেলেকে তো বাঁচাতে পারলাম না। আমার ছেলেকে তুই দাফন করে দিয়েছিস তো? হ্যাঁ বস, আপনার কথা মতোই দাফন করে দিয়েছি এবং খুব স্পেশাল ভাবে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস, কিন্তু আমি ওই এমকে এর লাশ দেখতে চাই, আমি তাকে খুন করতে চাই, তাও আমার খুব স্পেশাল ভাবে। এই ব্যবস্থা তুই করবি। বস, আপনি তো জানেন আজ পর্যন্ত আমরা কেউ এই রকস্টারকে দেখিনি, তাহলে আমরা কিভাবে তাকে মারবো? তোকে কিছুই করতে হবে না, তুই শুধু বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা কর, আমাকে যেভাবে হোক খুন করে ফেলবে এমকে কে। মাহিম, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? আমি তোমাকে সব সময় বিয়ে করতে রাজি আছি, কারণ আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি যে কোনো কাজ করি না, তাহলে বিয়ে করে তোমাকে খাওয়াবো কি? আমার কি ইনকাম কম আছে না কি যে তোমাকে টেনশন করতে হবে? বলো। আমি সেটা জানি, কিন্তু তুমি বলো। সবারই তো ইচ্ছে থাকে যে বিয়ে করে নিজের টাকা দিয়ে বউকে খাওয়াবে। আচ্ছা,
এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আগে আমরা বিয়েটা তো করে নিই, তারপর না হয় তুমি একটা কাজ খুঁজে নিও। কিন্তু এখন আমরা বিয়ে করব, তুমি কি বলো? তুমি যখন বলবে তখন না হয় আমি বিয়েটা করে নিব, কিন্তু আমি বলে দিয়েছি বিয়ের পর তোমাকে কিন্তু এই লেডি মাফিয়া কুইনের কাজ করতে দিব না, কারণ এটা নিয়ে আমার খুব ভয় হয়। যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? মাহিম, তুমি তো জানোই প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু শখ থাকে, আর আমারও একটাই শখ, যে মানুষের উপকার করা। আর এই মানুষের উপকার করতে গিয়ে মাঝে মাঝে একটু খুন খারাপি করা হয়ে যায়। তাই আমি আজ লেডি মাফিয়া কুইন হয়ে উঠেছি। এরপর আমি সহজে ছেড়ে দিতে পারবো না, কারণ আমি ভালো হতে গেলেও আমার শত্রুরা তারা ভালো হতে দিবে না। আমার যারা শত্রু আছে তারা আমাকে মারার জন্য উঠে পড়ে লেগে আছে। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা জান, ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আজ আবার একটা মিশন আছে, সেই মিশনটা শেষ করে এসেই আমরা বিয়ে করে নিব। মাহিমের থেকে বিদায় নিয়ে বৃষ্টি সেখান থেকে চলে গেল। আর মাহিম বসে কিছু চিন্তা করতে লাগলো। আকাশের সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলে আর মেয়ে দুটো। আজকে তোমাদের এই সুযোগ, তোমরা যদি আমার কাজ করতে না পারো তাহলে তোমাদের দুজনকে আমি উপরে পাঠিয়ে দিব। আমার কাছে খবর এসেছে যে লেডি মাফিয়া কুইন তোমাদের নিয়ে কোনো একটা মিশনে যাচ্ছে। লেডি মাফিয়া কুইন কোন মিশনে যাচ্ছে না সেটা আমরা ভালো করেই জানি, কারণ মিশনটি যে একদম ভুয়া, আমরা তার জন্য ফাঁদ পেতেছি। বাহ, খুব ভালো কাজ করেছো। তাহলে এখন তোমরা এখান থেকে যাও আর নিজেদের কাজ সঠিকভাবে ঠিক করে লেডি মাফিয়াকে মেরে আমার সামনে হাজির করো। দুজন আকাশের সামনে থেকে বেরিয়ে গেল মাথাটা নিচু করে। এদিকে আকাশ মনের সুখে সিগারেট খেতে লাগলো। তারপর অনেক রাতে বৃষ্টি মাহিমকে রেখে তার আস্থানে এসে পৌঁছালো। এসে দেখলো যে তার সব লোকজন রেডি হয়ে গেছে। সেখানে আকিব আর আয়েশা এবং তার অন্য বন্ধুরা রেডি হয়ে পড়েছে। রিমন, সব কিছু রেডি আছে তো এখানে? হ্যাঁ দোস্ত, সবকিছু রেডি আছে। এখন শুধু আমাদের এখান থেকে যাওয়ার পালা। আকিব আর আয়েশাও সবকিছু দেখে নিয়েছে। কিন্তু তোদের এখানে সবাইকে দেখলেও সুমাইয়াকে আমি এখানে দেখছি না কেন? সে কোথায়? আসলে দোস্ত, সময়ে অসুস্থ আছে, এই জন্য আজকে যেতে পারবে না। এই খবরটা আমাকে আগে দিস নাই কেন? তাহলে তাকে আমি একটু দেখতে যাইতাম। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমরা তাকে দেখে এসেছি, সে খুবই ভালো আছে। আমরা এই মিশন কমপ্লিট করে না হয় তাকে আবার দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি চল এখান থেকে, আগের মতো যেন এবার গাফিলতি না হয়। আরে এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, এবার আমরা সব নিজ দায়িত্বে নিয়ে দেখেছি। বৃষ্টি অনুমতি দিলে সবই যেতে লাগলো কাঙ্ক্ষিত জায়গায়। অন্যদিকে ভাই, এখনো তো তারা আসলো না, নাকি তারা আসবে না? আরে এখানে যে আসবে সে হলো লেডি মাফিয়া কুইন, তাকে তো আসতেই হবে। কারণ যেখানে ড্রাগস দিয়ে খারাপ কাজ হয় সেখানে ঠেকাতে তো কুইন আসবেই। আর সেই কাজটি যখন আমাদের বস করছে তখন তো সেই লেডি মাফিয়া কুইন এখানে আসতেই হবে। তাকে শুধু আসতে দে, তারপর আমাদের ধামাকা দেখবে। হি হি হি। সেখানে লিডার টাইপের একজন কথাগুলো বলে হাসতে লাগলো। এখানে যে বড় একটা ধামাকা হবে সেটা তাদের কথা শুনে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু কি হতে চলেছে এখনো সেটা বোঝা যাচ্ছে না। সামনের গাড়িতে বৃষ্টি এবং তার ড্রাইভার আছে এবং পিছনের গাড়িতে তার বন্ধু এবং বাকি সব লোকজন আছে। সবে মিলে রওনা দিয়েছে বেনাপোল ঘাটে। এটি মূলত যশোরে অবস্থিত। প্রায় 1 ঘন্টা পর তারা সেই ঘাটে পৌঁছালো। বৃষ্টি আসার সাথে সাথেই এদিকে থাকা লোকগুলো নিজেদের কার্যক্রম শুরু করে দিল। নিজেদের মাঝে ডিল করতে লাগলো ড্রাগসের ও ইয়াবার। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এখানে একদম 500 কোটি টাকার মাল আছে। আপনি শুধু টাকাগুলো ট্রান্সফার করে দিয়েন আমার অ্যাকাউন্টে। আরে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমার বস কখনো কারো টাকা মেরে দেয় না, আর না এবার তোর টাকা মেরে দিবে, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। লোকটি যখনই এমন কথা বলল ঠিক সেই সময় বৃষ্টি তাদের মাঝে এসে হাজির হলো এবং চারপাশ থেকে বৃষ্টির লোক তাদেরকে ঘিরে ধরলো। তুই নিশ্চিন্তে থাকতে বল, আমি নিশ্চিন্তে থাকতে দেব কিনা এটা নিয়ে সন্দেহ আছে, কারণ এই লেডি মাফিয়া কুইন এখানে হাজির হয়েছে। এই তোরা সবাই পালা, তাড়াতাড়ি পালা, এখানে লেডি মাফিয়া কুইন চলে এসছে।
এখান থেকে পালিয়ে কোনো লাভ নেই, কারণ চারপাশে আমার লোকজন সব ঘিরে ধরেছে। ও আচ্ছা, কিন্তু আমি তো চারপাশে তোর লোকদেরকে দেখছি না। তুই কাদের সাথে করে নিয়ে এসেছিস আমি তো বুঝতে পারছি না। এই আয়েশা, এই আকিব, এই রিমন, দেখ এই শালা পাগল হয়ে গেছে নাকি নিজের মৃত্যুকে সামনে দেখে এমন ভয়ে আবুল তাবুল বলছে। আমারও এটাই মনে হচ্ছে, কিন্তু এখানে বেশি সময় থাকা যাবে না, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে ফেল। বৃষ্টি শীষ বাজালো, সাথে সাথে তার লোকগুলো আশেপাশে যে লোক ছিল তাদেরকে মেরে ফেলো। মাত্র 10 থেকে 12 জন লোক ছিল। বৃষ্টি বুঝতে পারছিল না যে ড্রাগস ডিল করতে এসেছে মাত্র এই কয়েকজন নিয়ে। কেন? তবুও সে মনে কিছু করলো না। আকিব, সামনে গিয়ে ওই বক্সটা নিয়ে দেখ একেবারে কে কি আছে আর কত টাকা ড্রাগস আছে। বৃষ্টির কথা শুনে গিয়ে লোকটির হাত থেকে বক্স কেড়ে নিল এবং সেখানে খুলে দেখলো যে শুধু পাউডার। দোস্ত, এখানে তো কোনো ড্রাগস নেই, এখানে শুধু সাদা পাউডার আর পাউডার। আকিবের মুখ থেকে এমন কথা শুনে বৃষ্টি বিচলিত হয়ে গেল এবং বলল, ভালো করে চেক করে দেখ, ইয়াবা হবার কথা। কিন্তু না, আকিব ভালো করে চেক করে বলল যে এটা কোনো বাক্স বা ইয়াবা, এটা শুধু সাদা পাউডার। এটা শুনে বৃষ্টি প্রচণ্ড রেগে গেল এবং আয়েশাকে বলল, তুই আমাকে কি খবর দিয়েছিস? এখানে তো কোনো ড্রাগসই নেই। তোকে আমি মিথ্যা কথা বলেছি, কারণ আমি তোকে মেরে ফেলতে চাই। তোকে মারার জন্যই আমি ফাঁদ পেতে এখানে নিয়ে এসেছি। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস, আমি ভাবতেই পারছি না। তুই আমার বন্ধু হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি, কিন্তু তুই আমাকে কিছুই করতে পারবি না, কারণ আশেপাশে আমার লোক সব দাঁড়িয়ে আছে। আশেপাশে যত লোক দাঁড়িয়ে আছে সব আমার কেনা গোলাম। বয়েস অ্যাটাক। বৃষ্টির কথা শুনে কেউ কোনো আক্রমণ করলো না। এটা দেখে রিমন অবাক হয়ে গেল এবং বৃষ্টির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু সেখান থেকে বৃষ্টি একটু সরল না। আয়েশা হাসতে হাসতে আকিবের পাশে গিয়ে দাঁড়ালো এবং দুজন হাতে হাত মিলালো। বৃষ্টি বুঝে গেল যে আকিবও তার সাথে আছে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো, কারণ এতদিনে বন্ধুত্বের মাঝে এমন বিশ্বাসঘাতকতা দেখলে যে কারণে খারাপ লাগতে পারে। তোরা দুইজন কেন আমার সাথে এমন করলে? আমি তো তোদের দুইজনকে খুব ভালো বন্ধু মনে করতাম, সব সময় আমাদের কাছে রাখতাম। হ্যাঁ, তুই আমাদের কাছে রাখছিস, কিন্তু সবসময় নিজের গোলাম মনে করছিস। সবসময় আমাদের উপর হোক চালিয়েছিস, কিন্তু সেটা আর নয়। আজকে তোকে এখানে মেরে তোর লেডি মাফিয়া কুইনের রাজত্ব আমি নিয়ে নিব। সেটা বললেই সম্ভব নয়। বৃষ্টি তাদের দুজনকে মারতে আসলে দুজন মিলে বৃষ্টিকে মারতে লাগলো। রিমন কিছু বলতে আসলে দূর থেকে একটি বুলেট এসে তার পায়ে লাগলো। সাথে সাথে রিমন রাস্তায় বসে কাতরাতে লাগলো। আজ এখানে তোর কোনো হুকুম চলবে না, কারণ এখানকার লেডি মাফিয়া কুইন আমি। অনেক হুকুম চালিয়েছিস, অনেক কথা শুনেছি তোর, কিন্তু আজ থেকে আর নয়। আজ এখানে তোকে মেরে গুম করে দিব আমি। আকিব আর আয়েশা মিলে যখনই বৃষ্টিকে ছুরিতে আঘাত করতে যাবে, এমন সময় সেখানে রকস্টার কিং এমকের আবির্ভাব হয়। সে সেই গুলি করে তাদের হাতে ছুরি ফেলে দিল। নিজেদের হাত ধরে কাতরাতে লাগলো, কারণ হাত থেকে রক্ত ঝরছে। রকস্টার কিং এমকে থাকতে কোনো বেআইনি কাজ চলবে না। মিস আয়েশা ও আকিব, আপনার হয়তো নিজেদের প্ল্যান সফল করতে পারবেন না, কারণ এমকে স্বয়ং এখানে হাজির হয়েছে। এরপর ভয়ঙ্কর এক বাঁশি বাজানোর শব্দ শোনা গেল। যেই শব্দ শোনার সাথে সাথে আশপাশ থেকে আয়েশা বা বৃষ্টির সাথে থাকা লোকগুলো মাটিতে আশ্রে পড়তে লাগলো। এটা কি হচ্ছে? তোর এই বাঁশির মাঝে এমন কি আছে যেটা শুনে সবাই মাটিতে আছড়ে পড়ছে? এটার রহস্য খুঁজে বের করার ক্ষমতা তোর নেই, কিন্তু তোর মতো বিশ্বাসঘাতকতা বেঁচে থাকার কোনো মানেই হয় না। এটা বলে এমকে গিয়ে আকিবের ঘাড় ধরলো, তারপর মোটকে ফেলো। সাথে সাথেই আকিব মারা গেল। আয়েশা এটা দেখে ভয় পেয়ে গেল। সে দূরে সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু না, এমকে তাকে পালাতে দিল না। নিজের বন্দুক দিয়ে পিছন থেকে মাথা বরাবর শুট করে দিল। এর সাথে সাথে আয়েশা সেখানে পড়ে মারা গেল। বৃষ্টি নিচে বসে কান্না করতে লাগলো। এমকে তার দিকে এগিয়ে গেল। লেডি মাফিয়া কুইন, নিজের মনকে সবসময় শক্ত রাখবেন, আর আশেপাশের বিশ্বাসঘাতকদের জন্য নিজের মনে কোনো কষ্ট রাখবেন না। আর কোনো বিপদ হলেই এই রকস্টার কিংকে আপনার পাশে পাবেন সব সময়।
এখন আমি চলি, আল্লাহ হাফেজ। আপনার কথা আমার মনে থাকবে এমকে, কিন্তু আমি কি আপনার মুখ দেখতে পারি? বৃষ্টির কথা শুনে এমকে মুচকি এসে নিজের বাইকের উপর উঠে সেখান থেকে চলে গেল। এক সপ্তাহ পর বৃষ্টি এবং মাহিম দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিল। এরপর তারা নতুন এক ঠিকানায় চলে গেল, যেখানে বৃষ্টির কোনো শত্রু তাদের উপর নজর রাখতে পারবে না। অন্যদিকে আমার ছেলেকে মারার ফল খুব তাড়াতাড়ি পাবে রকস্টার কিং, এমকে এবং লেডি মাফিয়া কুইন। আই এম কামিং ইন বাংলাদেশ। গল্পটি এখানে শেষ নাই, আরও ধামাকা এবং অ্যাকশন নিয়ে পরের সিজনে হাজির হব লেডি মাফিয়া কুইন 2।